রদ্দুর ভাইয়া, ও রদ্দুর ভাইয়া, দাঁড়াও দাঁড়াও, আরে একটু দাঁড়াও না। অবশেষে ছেলেটি দাঁড়িয়ে গেল। রদ্দুর ভাইয়া, ও রদ্দুর ভাইয়া, আমাকে বিয়ে করবে? ছেলেটি ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকালো, বলল, না, আমি তোকে বিয়ে করব না। আগে ল ঠিক কর পিচ্ছি। আমি মোটেও পিচ্ছি নই রদ্দুর ভাইয়া, আমার 15 বয়স, এইটে পড়ি। আচ্ছা, রোল ঠিক করব। আমি সব জায়গায় র বলতে পারি, কিন্তু তোমার নামের জায়গায় র আসে না, ল আসে। আমি চেষ্টা করেও পারি না। তুমি কেন আমাকে বিয়ে করবে না লদ্দুর ভাইয়া? তোমাকে আমার ভালো লাগে, সিনেমায় দেখেছি, ভালো লাগলে বিয়ে করে। আমাকে তোমার ভালো লাগে না লদ্দুর ভাইয়া? বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ছেলেটি বলল, বেশি বেঁকে গেছিস মনে হয়। শোন, তোর মতো পিচ্ছি মেয়েকে কেন আমি বিয়ে করব, যে আমার নামটা ঠিক মতো বলতে পারে না? আমার নাম লদ্দুর না, রোদ্দুর। তুই যেদিন আমার নামটা ঠিক করে বলতে পারবি, সেদিন আমি ভেবে দেখবো তোকে বিয়ে করা যায় কিনা। আগে আমার নামের র ঠিক কর। ছেলেটি আবারও হাঁটা শুরু করলো। মেয়েটি ভ্রু কুঁচকে তাকালো, আবারও দৌড়ে ছেলেটার সামনে এসে দাঁড়ালো। লদ্দুর ভাইয়া, ও লদ্দুর ভাইয়া, তুমি কি কোথাও যাচ্ছ? আমাকেও নিয়ে যাও, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আমার খুব একা একা লাগে, ভয় করে। ছেলেটি নিভু নিভু চোখে তাকিয়ে বলল, আমরা সবাই শহরে যাচ্ছি। আমার শহরে বড় একটা কলেজের চান্স হয়েছে, ওখানে পড়বো। তুই তো মাথা মোটা, পড়াশোনায় ডিম মার্কা, তোকে সাথে নিয়ে কি করব? আচ্ছা তাহলে আমাকে নিতে হবে না, তুমি প্রতি সপ্তাহে না, মাসে মাসে একবার এসো আমার সাথে দেখা করতে লদ্দুর ভাইয়া, কেমন? চাচা চাচি রুহান ভাইয়াও কি যাবে লদ্দুর ভাইয়া? আমরা সবাই চলে যাচ্ছি। বাবা শহরে একবার তো গ্রামে একবার, ক্লান্ত হয়ে যায়। তুই আর দাদি থাকবি গ্রামে। আমরা এরই মধ্যে নিচ থেকে চাচি ডাকলো, বলল, রোদ্দুর, তাড়াতাড়ি আয়। লদ্দুর ভাইয়া চলে গেল, একবারও পিছু ফিরে তাকালো না, একবারও না। কেন কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? সবাই, প্রথমে দাদা, তারপর মা বাবা, তারপর ভাই, এখন রদ্দুর ভাইয়া। হঠাৎ দাদির চিল্লাচিল্লিতে ধ্যান ভাঙলো। এই সেমবি, তাড়াতাড়ি কর, গাড়ি পাঠিয়ে দিছে, যেতে হবে তো আমাদের। তুমি চলে যাও না দাদি, আমি না হয়। তুই না গেলে আমিও যাবো না, তোর ব্যাপার। যাবি না, আজ 6 বছর তুই শহরে যাস না। প্রতিবারই আমি গিয়ে দিনে দিনে ফিরে আসি, না হয় তোর চাচা চাচি আসে। আর কত, এবার তো তোরও শহরে যেতেই হবে পড়াশোনার জন্য। তাছাড়া আমার বড় নাতনির বিয়ে, কোনো বাহানা নয়। চল, রেডি হয়ে আয়। আচ্ছা রেডি হও, মিনিট 10-এর মধ্যেই আমি রেডি হয়ে আসছি, যাও। দাদি খুবই খুশি হলো। খুশি হবে না কেন? যেই বাড়িতে আমি 6 বছর ধরে যাই নাই, কোনো মূল্যেই যাই নাই, আজ যাচ্ছি বাধ্য হয়ে। আমি ফারিহা আনান হুর চৌধুরী, সবাই হুর বলেই ডাকে। মা বাবা নেই বলতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপন বলতে কেবলমাত্র একটা ভাই আছে, সেও কাছে নেই। মামা মামির কাছে থাকে অ্যাব্রড, আমি দাদির সাথে থাকি। মামা মামি আমাকে ওদের সাথে নিয়ে যেতে চায়, তবে দাদি যেতে দেয় না। আমার বাবা চাচারা 2 জন। আমার বাবা ছোট। আজ যে বাড়িতে যাচ্ছি ওটা আমাদের শহরের বাড়ি, যেখানে এখন রদ্দুর ভাইয়া থাকে। পুরনো স্মৃতিতে আবারও ফিরে যাচ্ছি, আবারও ভয়টা জেগে উঠেছে। দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর এসে পৌঁছালাম। সেই বাড়ি, সেই ঘর কিছুই পরিবর্তন হয়নি, তবে একটু রং আর সাজানো হয়েছে। হবে না কেন? রোহান ভাইয়ের বিয়ে বলে কথা, নাম খ্যাত চৌধুরী ইন্ডাস্ট্রির বড় ছেলের বিয়ে বলে কথা। গাড়ি থেকে আমি আর দাদি নামলাম। আমাদের দেখে আর চোখে অনেকেই তাকিয়ে আছে। বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন তো থাকবেই। এর মধ্যেই চাচি এগিয়ে এলো, আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো আর বলল, আমার সোনাই ফিরে এসেছে, আমার ঘরের লক্ষ্মী আবার এসেছে। এই বাড়ি কি তোর বাড়ি নয় রে সোনাই? এই বাড়িতে কি তোর আসতে ইচ্ছে করে না? কতদিন পর তোকে দেখছি, কত সুন্দর হয়ে গেছিস তুই। আসবে না, কত বাহানা। এখন চল চল, ভেতরে যাই। কতখানি দূর থেকে আসছি রে, খুব খারাপ লাগছে। আর হ্যাঁ রানু, ওকে কিন্তু আলাদা রুম দিস, ও একসাথে থাকতে পারে না। কি মা,
আপনিও? আমি জানি তো। চল সোনাই চল। চাচা আর রোহান ভাইয়া অফিসে। কাল যার গায়ে হলুদ, আজ সে অফিসে। রাত হলেই তাদের দেখা মিলবে। সন্ধ্যা হয়ে এসছে প্রায়। রোদ্দুর ভাইয়ের কথা আর জিজ্ঞাসা করার সাহস হলো না। চাচিমা আমাকে ফ্রেশ হতে বলল। সেই পুরনো আমার রুমটাতেই আমাকে দিয়ে গেল। কিছু চেঞ্জ হয়নি, কিছুই না, যেন কেউ খুব যত্নে সাজিয়ে রেখেছে। এই রুমটা আমার খুব প্রিয়। অনেক বছর পর রুমটাতে ফিরে আসতেই মনটা খুশিতে ভরে গেল। মা বাবার সাথে সেই পুরনো স্মৃতি চালানো। একবারে গোসল করে বাইরে বের হলাম। লম্বা চুলগুলো মুছতে লাগলাম। বরাবরই আমার চুল আমার দাদি মুছে দেয়। আমার কষ্ট হয় এগুলো সামলাতে। হঠাৎ কারোর কণ্ঠ শুনতে পেলাম, বলল, কিরে, ফাইনালি তোর গন্তব্যে তুই ফিরে এলি। তা এত লেট কেন? যাই হোক, সামলাতে কষ্ট হচ্ছে, তাহলে রেখেছিস কেন? কেটে ফেল। সেই একই কথা। সামলাতে কষ্ট হলে রাখছোস কেন, কেটে ফেল। কিন্তু কণ্ঠস্বর একটু পরিবর্তন। কথাটা কোথায় থেকে এসছে সেদিন তাকাতেই দেখি আমার বেডে একটি ছেলে শুয়ে আছে। কেমন চেনা চেনা লাগছে। অস্পষ্ট স্বরে বলেই ফেললাম, লুদ্দুল ভাইয়া। আবার লদ্দুল ভাইয়া? রোদ্দুর, এখনো তোর র পরিবর্তন হয়নি। আমি ঠিকই আছি। এটা রোদ্দুর ভাইয়া। রোদ্দুর ভাইয়া এবার উঠে বসলো। পরিবর্তন হয়ে গেছে অনেকটা, খুব সুন্দর হয়ে গেছে। সে তো আগে থেকেই সুন্দর ছিল। বাহ হুড়পুরি, তুই তো সেই লোভনীয় হয়ে গেছিস রে। সেই সিধে সাদা হুড় আর নেই, চুলগুলো ছাড়া সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। মন্দ নয়, দাগ লাগিয়ে দিয়েছিস আমাকে। ইস, আরো আগে তোকে দেখা উচিত ছিল। ভুল হয়ে গেছে রে। উপর থেকে নিচে একবার তাকিয়ে হুরের সামনে এসে দাঁড়ালো। ঝুঁকে ফিসফিস করে বলল, এইবার বিয়ে করাই যায়, কি বলিস? রোদ্দুর ভাইয়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালাম। তার ছেলের একটা হাসি দিয়ে বললাম, না রোদ্দুর ভাইয়া, তোমাকে আর আমি বিয়ে করব না। তখন তো বাচ্চা ছিলাম, একলা ছিলাম, মা বাবাকে হারিয়ে এতিম ছিলাম। কি করেছো তুমি? সেই আমাকে ফেলে চলে এলে শহরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তোমার তো আমিকে তখন চাই নাই। তুমি বিলাসিতা চেয়েছো, নাম চেয়েছো, সব পেয়েছো। আমার যা দরকার ছিল আমি পাইনি। তাই আমি গন্তব্যে এখনো পৌঁছাইনি। পৌঁছে যাব শীঘ্রই, চলে যাব। রোদ্দুর ভাইয়া উচ্চ স্বরে হাসতে লাগলো, বলল, ও তাই নাকি? চলে যাবি? সত্যি চলে যাবি? তা কোথায় যাবি? কোথায় তোর গন্তব্য? এই শহরটাই আমার, আন্ডারওয়ার্ল্ডটাই আমার। আমি রাজ করি, রাজার রাজ্যে রাজার থেকেই গায়েব হয়ে যাবি। ফানি, ভেরি ফানি। উপস, দুনিয়ার কোন জায়গায় লুকাবি? সেই জায়গায় তো আমায় পাবি। বোকা হুড়পুরি আমার। এই বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল। খুব রাগ হচ্ছে রোদ্দুর ভাইয়ের ওপর। পরিবর্তন হলো না আর। সন্ধ্যা অনেক আগেই হয়েছে। নিচে যাচ্ছি নাস্তা খেতে। নিচে নামতেই দেখি সবাই মিলে নাস্তা করছে। আমাকে দেখে একজন মধ্যবয়সী আন্টি বলল, রানু মেয়েটিকে অসম্ভব সুন্দর দেখতে। উনি কথাটা শেষ করতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব কষ্টে মুখে একটা হাসি ফুটালাম। মনে মনে ভাবছি, এমন ঠোঁট কাটা মহিলাও আছে পৃথিবীতে। চাচি হেসে উঠল, বলল, রিনা, তুইও না? তুই ওরা চিনিস না? ও আমার ঘরের লক্ষ্মী, আমার দেবরের মেয়ে হুড়। এগুলো বলতে বলতে চাচি আমাকে নাস্তা দিয়ে গেল। ও, তার মানে উনি রোদ্দুর ভাইয়ের খালা। খাচ্ছি আর মনে মনে এগুলো ভাবছিলাম, আর আশেপাশে তাকিয়ে তাকে দেখছিলাম। না, রোদ্দুর ভাইয়া নেই। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। চাচি গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই হন হন করে রোদ্দুর ভাইয়ার সাথে একটা মেয়ে এলো। এসেই দৌড়ে চাচিকে জড়িয়ে ধরলো। সাথে মধ্যবয়সী একজন মহিলা ও পুরুষ ঢুকলো। কথাবার্তায় বুঝতে পারলাম ওনারা রোদ্দুর ভাইয়ের মামা মামি আর মেয়েটা মামাতো বোন। সোফায় বসে বসে তাদের কাণ্ড দেখছি আর খাচ্ছি। আমি নুডলস খেতে ভালোবাসি, তাই সব সময় আস্তে আস্তে অল্প অল্প করে খাই, যেন খুব সহজেই তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। হঠাৎ রোদ্দুর ভাইয়া এসে হাতের নুডলসের বাটিটা নিয়ে নিল নিজের কাছে। আমার এত খাবার সেও খাচ্ছে আমার নুডলস। ভাবতেই কান্না চলে এলো। আশেপাশে খেয়াল নেই। এখন আমার সম্পূর্ণ ধ্যান রোদ্দুর ভাইয়ের ওপর। বললাম, লদ্দুর ভাইয়া, ও লদ্দুর ভাইয়া, আপনি আমার নুডলস কেন খেয়ে নিচ্ছেন? এটা তো আমার। আপনারটা চাচি আলাদা করে রেখেছে তো।
রোদ্দুর ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে আবারও খাওয়ায় মন দিল। আমার 10 মিনিটের খাবার মিনিটেই শেষ করে দিল। বলল, অনেক মজারে তোর লুডুসগুলো। এখন থেকে না না, সারাটা জীবন তোর যা সেটাই আমার, তাই তোর এই লুডুসটাও আমার। আবারও আমাকে পচাচ্ছে। নাক মুখ কুচকে বললাম, ওটা লুডুস নয় রোদ্দুর ভাইয়া, ওটা নুডলস। নুডলস। তোমার কারণে নুডলস কোম্পানি পানিতে ডুবে মারা যাবে। রোদ্দুর ভাইয়া হাসতে শুরু করলো। বলল, হাইছে আমাকে শুদ্ধ ভাষা শেখাতে। তুই নিজেই তো আমার নামটা ঠিক করে বলতে পারিস না, আগে ঠিক করে বল, তারপর আমিও লুডুসকে। হঠাৎ রোদ্দুর ভাইয়ের মামাতো বোন কথার ভেতর ঢুকলো। ওয়াও রকেল, ভেরি ফানি। এই রোদ কেরল ওয়ালি। বাদে কেউ নয়, যা ফ্রেশ হতে যা। মা, এরা তো কতক্ষণ ধরে এলো, এদের রুমটা দেখিয়ে দাও। রোদ্দুর ভাইয়ের কথায় আর কষ্ট পেলাম না। কেন পাবো? ভুলিয়ে দিয়েছি, তবুও কোনো এক জায়গায় কষ্ট হচ্ছে। কিন্তু কেন জানি না, জানতেও চাই না। চুপচাপ দাদির কাছে গিয়ে বসলাম। রোদ্দুর হুরের কার্যকলাপ দূর থেকে আর চোখে দেখছে। মুচকি হেসে বলল, আগে থেকেই জানতাম তুই ওর রোদ্দুরের চোরাবালি। এখন তোর মনের গভীরে আমার জন্য ভালোবাসাটাকে বের করতে হবে, যার প্রথম ধাপ তুই এই বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে। আমার রাজ্যের হুরপরি। মিনিট 5 পর উপর থেকেও মেয়েটা চিৎকার শোনা যাচ্ছে। কি হয়েছে বুঝতে না পেরে দৌড়ে সবাই উপরে গেলাম। ওমা, এই মাইয়া আমার রুমের সামনে কি করছে? আমি ভ্রু কুচকে তাকালাম মেয়েটির দিকে, তারপর বললাম, আপনি আমার রুমে কি করছেন? এই রুমটা আমার খুব পছন্দ হয়েছে। এতদিন এই বাড়িতে যখনই আসতাম তখনই এই রুমটা বন্ধ থাকতো। ফুপিকে কতবার জিজ্ঞাসা করলাম রুমটা খোলে না কেন, সব সময় এড়িয়ে যেত। আজ প্রথমবার খোলা পেয়ে ভিতরে গেলাম। অসম্ভব সুন্দর রুম। আমি যতদিন এই বাড়িতে থাকবো এই রুমটা আমার চাই। রোদ্দুর ভাইয়া বাসায় নেই, কোথায় যেন বেরিয়ে গেল। সাথে তার মামাও ছিল। আমি একবার চাচির দিকে তাকালাম, শান্তভাবে বললাম, আপনি আমার রুম থেকে বের হন, এই রুমটা আমার। আপনাকে যে রুম দেওয়া হয়েছে সেটাই যান। পাশে একটা মহিলা চেঁচিয়ে উঠল। তাকিয়ে দেখলাম উনি রোদ্দুর ভাইয়ের মামি। বুঝলাম মেয়ের সাথে সাথে ওনারও মাথায় কবর পড়েছে। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। কে তুমি? আর আমার মেয়েকে অন্য রুমে যেতে বলছো আমারই সামনে? রেনু, তোমার বাসায় আমাদের কি অপমান করতে এনেছো? মায়ের কথায় মেয়ের মাথায়ও পোকা দৌড়তে শুরু করলো। মেয়েটি বলল, আমি কেন যাব? সত্যি তো তুমি কে? আমি এই রুমে থাকবো। চাচি কিছু বলবে তার আগেই দাদি বলল, এই সেমরি, কারে কি বলছো? ওকে মানে আমি নাতনি, এই বাড়ির মালিক। আর তুমি মেয়েকে সামলাতে শিখো। আর আমার নাতনির পিছনে যেন পড়ে না। আমার নাতনির রুম যেন নাতনির রুমেই থাকে। এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। দাদি আমার হাত ধরে টেনে তার সাথে নিয়ে গেল। তারপর কি হলো ধ্যাত, মাইরি কিছুই তো জানতে পারলাম না। ধুর ছাই, মা আর মেয়ের ঘন্টা খানেকও দেখলাম না। রোহান ভাইয়া আর বড় চাচু এসছে। আমাকে দেখে দুজন অনেক খুশি হয়েছে। বড় চাচা তো পুরনো স্মৃতি মনে করে আমাকে জড়িয়ে ধরে কত কিছু বলল। সত্যি পুরনো দিনগুলো সুন্দর ছিল। আজ ভাইয়া মা বাবা যদি থাকতো। সকালবেলা চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল। কাল অনেক লেটে ঘুমিয়েছিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ালাম। নিজের চুলগুলো মুছতেছিলাম মনের অজান্তে। আজ তো গায়ে হলুদ রোহান ভাইয়ার। দারুণ হবে সবকিছু। সকাল থেকেই সবাই কাজে লেগে পড়েছে। সন্ধ্যায় আমরা মেয়ে বাড়িতে গায়ে হলুদ নিয়ে যাব, আর পরের দিন তারা আমাদের এই বাসায় হলুদ নিয়ে আসবে। তারপর বিয়ে। এগুলো ভাবছিলাম, হঠাৎ হাতের কবজি ধরে কেউ টান দিল। আচমকা টানে আমি উপরে কারোর বুকের উপর পড়লাম। কি হয়েছে ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারি নাই। মাথা উঠিয়ে দেখি রোদ্দুর ভাইয়া। চোখগুলো টকটকে লাল, আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। হাতের কবজিটা এখনো ব্যথা করছে, ধরে রেখেছে জোরে। রোদ্দুর ভাইয়া তার বুক থেকে সরিয়ে টেনে রুমের ভেতর নিয়ে গেল। আমি এখনো বুঝতে পারছি না কি হয়েছে। হঠাৎ রোদ্দুর ভাইয়া আমার রুমে কেন? রোদ্দুর ভাইয়ের হাত থেকে ছোটার জন্য চেষ্টা করতে করতে বললাম, আমাকে ছাড়ুন রোদ্দুর ভাইয়া, আমার ব্যথা লাগছে। আমাকে কেন এত জোরে হাত ধরেছেন রোদ্দুর ভাইয়া, ছেড়ে দিন। হঠাৎ রোদ্দুর ভাইয়া আমার হাত ছেড়ে মুখটা হাত দিয়ে চেপে ধরে বলল, তুই কি এখনো বাচ্চা রয়ে গেছিস? নিজের শরীর দেখাতে ভালো লাগে তোর, তাই না? নে আমাকেও দেখা।
হঠাৎ রত্তুর ভাইয়া আমার হাত ছেড়ে মুখটা হাত দিয়ে চেপে ধরে বলল, তুই কি এখনো বাচ্চা রয়ে গেছিস? নিজের শরীর দেখাতে ভালো লাগে তোর, তাই না? নে আমাকেও দেখা। এই বলে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। আমি খাটে উপচে পড়লাম। মুখ উঠিয়ে ওঠার আগেই রদ্দুর ভাইয়া আমার হাত দুটো খাটের সাথে চেপে ধরলো। বললাম, লদ্দুর ভাইয়া আপনি কি করছেন? ছাড়েন আমায়, কেউ আসলে বাজে বলবে। আপনাদের ছেলেদের 7 খুন মাফ, আর আমরা মেয়েরা প্রকাশ করলেও দোষ। যত দোষ নন্দঘোষ। রদ্দুর ভাইয়া আমার জামাটায় হাত দিয়ে বলল, জানি সুরপরি, এক হাতে তালি বাজে না। এই যে দেখ, এখন তুই দোষ করেছিস দেখেই তো আমি এখন সুযোগ পেলাম। জামা পরিস, ওড়না পরিস না কেন রে? তোর কি নাগরের অভাব পড়েছে? তা তুই চাইলে আমি তোর ওই অভাব পূরণ করতে পারি। আফটার অল আমিও ইয়াং ছেলে। রদ্দুর ভাইয়ের কথায় যতটা লজ্জা পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। আমি আর যাই হোক কখনো নিজের শরীর, জামা কাপড়, চরিত্র নিয়ে কথা শুনবো ভাবতে পারিনি, তাও তার কাছে, যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। রদ্দুর ভাইয়ের কথায় আমি নিজের দিকে তাকালাম, চেয়ে দেখলাম আমার ওড়না নেই। রদ্দুর ভাইয়া আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। এটা সহ্য করতে না পেরে সেখানেই ডুকরে কান্না করে দিলাম। রদ্দুর ভাইয়া আমার হাত ছেড়ে মুখটা চেপে ধরে বলল, এই ন্যাকা কান্না কখনো আমার সামনে করবি না। আর হ্যাঁ, দোষ করবি আর ন্যাকা কান্না জুড়ে বসবি আমার সামনে, হাত ছেড়ে দিয়েছি, ভবিষ্যতে ছাড়বো না। এটা আমার বাসা, এখানে আমার সম্মান চলে আছে। তাই তোর এই শরীর দেখাতে ইচ্ছে হলে বলিস, অন্ধকারে গলিতে দিয়ে আসবো। নোংরা। হনহন করে চলে গেল। রদ্দুর ভাইয়া যেতেই অশ্রুগুলো গড়িয়ে পড়ল। এই রদ্দুর ভাইয়া এমন কেন? সে কি বুঝতে পারে না আমায়? সে কি জানে না আমি কেমন? কেন কেন রদ্দুর ভাইয়া, কেন আমাকে আপনি এতটাই অবহেলা করেন? হঠাৎ নিচে চিল্লাচিল্লির শব্দ শোনা গেল। চোখের পানি মুছে দৌড়ে বারান্দায় গেলাম। দেখলাম বাগানের সব লোক জড়ো হয়ে গেছে। কি হয়েছে উপর থেকে বুঝতে পারছি না। তাড়াতাড়ি ওড়নাটা শরীরে পেঁচিয়ে নিচে নামলাম। নিচে নামতেই কয়েকজন লোক বলাবলি করছে একটা মেয়ের জন্য একটা ছেলে কতটা পাগল হলে মারপিট করে, আর সে যদি এই শহরের মাফিয়া হয় তাহলে তা কতটা ভয়ঙ্কর। লোকগুলোর কথা ইগনোর করে বাগানের দিকে গেলাম। আমি যেতে যেতেই দেখলাম কালো কোট পরা কতগুলো লোক একটা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। বাড়ির কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ। আমি দাদির দিকে এগিয়ে গেলাম, ফিসফিস করে বললাম, কি হয়েছে? আমার এই ফিসফিস কথা ও রদ্দুর ভাইয়ের চোখ এড়ায়নি। রদ্দুর ভাইয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে চিৎকার করে বলল, এখানে কি সার্কাস চলছে? সবাই জড়ো হয়ে গেছো? আর 2-1 মিনিট এখানে যদি কাউকে দেখি, এখানে পুঁতে ফেলবো সবাইকে। তাছাড়া বাড়ির মেয়েরা সবাইকে আমি আবারও সাবধান করে দিলাম। বলি হনহন করে চলে গেল একটা গাড়ি নিয়ে। তোমার ছেলে আবার ও কারোর রক্তে লাল হতে যাচ্ছে। আচ্ছা, এটা কি অবস্থা হবে জানি না। মাথায় হাত দিয়ে চেপে ধরে বাড়ির ভেতর দিয়ে চলে গেল। আমি কাউকে জিজ্ঞেসও করতে পারছি না আসলে হয়েছে কি। সবার মুখ অনেকটা গম্ভীর। আমিও আমার সাথে হওয়া ঘটনাটা কাউকে শেয়ার করলাম না। হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছি। হঠাৎ করে আমার সামনে রদ্দুর ভাইয়ের মামাতো বোন মায়েরা দাঁড়ালো। মায়েরা আপুকে দেখে আমি একটা সৌজন্য বোধে হাসি দিলাম। হে হু রাইট। আমি হ্যাঁ বোধক মাথা নাড়লাম। তুমি জানো কি হয়েছে আজ? আই মিন একটু আগে রোদ্দুর কি করেছে? আমি একটা জোরপূর্বক হাসি দিয়ে বললাম, যা হয়েছে হয়েছে, আমি জানতে চাই না। এই মায়েরা আপু সুবিধার না। যদি তিলকে তাল বানিয়ে দেয়, আমি বরং পরিস্থিতি শান্ত হলে দাদি থেকে জেনে নিব। আমি সাইড কেটে মায়েরা আপুর সামনে থেকে যাওয়ার সময় হঠাৎ মায়েরা আপু বলল, রোদ্দুর আমার জন্য মারপিট করেছে, কারণ রোদ্দুর আমাকে ভালোবাসে। পা দুটো থমকে গেল। রদ্দুর ভাইয়া ভালোবাসে? সত্যিই সে ভালোবাসে মায়েরা আপুকে? হয়তো। আমার কিশোরী বয়সের আবেগ তো তার কাছে কখনো মূল্যই ছিল না। ঠিকই তো আছে, মায়েরা আপু কি সুন্দর, শহরে থাকে, কথাবার্তার স্টাইলই আলাদা। রদ্দুর ভাইয়ের জন্য পারফেক্ট। হঠাৎ মায়েরা আপু বলল, তুমি কি কিছু ভাবছো? তার কথায় ধ্যান ভাঙলো। তার দিকে তাকালাম। চোখগুলো থেকে কখন যেন অশ্রু গড়িয়ে পড়ে। আমার দিকে তাকিয়ে মায়েরা। আমি বললাম, না না, কি ভাববো? তুমি কি ভাবার মতো কিছু বলছো? আর রদ্দুর ভাইয়া তোমাকে ভালোবাসে, সে তো ভালো কথা। আমাকে বলছো কেন? আমাকে না বলে বড় চাচা চাচিকে বলো।
তারা তোমাদের বিয়ে করিয়ে দেবে। শেষের কথাটা বলতে কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল। মায়েরা আপুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি আমার রুমে চলে এলাম। অন্যদিকে মায়েরা হুরের কথার সাথে না পেরে হেরে গেল। তবে হেরে গিয়েও সে জয়ের হাসি দিল। মনে মনে বলল, এবার জমবে আসল মজা। 3টা বেজে গেছে। গায়ে হলুদের জন্য সবাই রেডি হয়ে গেছে। আমিও রেডি হয়েছি, হলুদ শাড়ি পরেছি। আমি নিচে নামতেই রোদ্দুর ভাইয়াকে দেখলাম। আমার দাদি আমাকে দেখে খুশিতে আত্মহারা। সবাই প্রশংসা করলো। এছাড়া আজ রোদ্দুর ভাইয়ের খালাতো বোন ইরা আপুর সাথে আমার বন্ডিংটা খুব ভালো। সেই আমাকে সাহায্য করেছে সাজতে ও শাড়ি পরিয়ে দিতে। রোদ্দুর ভাইয়া হঠাৎ বলল, দাদি, মা, বাবা, তোমরা চলে যাও, আমার কিছু কাজ আছে, আমি আমার সাথে হুরকে নিয়ে আসবো, যাও। রোদ্দুর ভাইয়া যাও বলতে নেই, সবাই মাথা নাড়িয়ে চলে গেল। যেন রাজার আদেশ প্রজারা অক্ষরে অক্ষরে পালন করছে। আমার কথা, আমার ওপিনিয়ন কেউ শুনলও না। যেন আমি রোদ্দুর ভাইয়ের সাথে থাকবো কি থাকবো না। হঠাৎ করে রোদ্দুর ভাইয়া আমার হাতটা ধরলো, বলল, চলো আমার সাথে। বলেই আমার হাত টেনে নিয়ে গেল। বাধ্য হয়ে রোদ্দুর ভাইয়ের পিছু পিছু গেলাম। এক পর্যায়ে রোদ্দুর ভাইয়া আমাকে আমার রুমের ভেতর নিয়ে এনে বলল, শাড়িটা চেঞ্জ করে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। কথাটা শুনে চমকে রোদ্দুর ভাইয়ের দিকে তাকালাম। অস্পষ্ট স্বরে বললাম, শাড়ি চেঞ্জ করবো মানে? হ্যাঁ, শাড়ি চেঞ্জ করে আয়। বিয়ের গায়ের হলুদে এই রকম রকমারি সাজে কোমরের ভাঁজ, শরীরের ভাঁজ দেখিয়ে যেতে হবে না। তোর রুমে আমি গাউন রেখে এসেছি, যা ওটা পরে আয়। আমি রোদ্দুর ভাইয়ের কথায় অবাকের শীর্ষে পৌঁছে গেলাম। বললাম, আমি কেন শাড়ি চেঞ্জ করব? আপনার কথায় কে আপনি? আপনাকে তো আমি এই অধিকার দিইনি। আমার শরীর, আমি যাকে খুশি তাকে। কিছু বলার আগেই রোদ্দুর ভাইয়া আমার শাড়িটা এক টান দিল। টানে টাল সামলাতে না পেরে ঘুরে খাটের উপরে পড়ে গেলাম। আমার বুকে শাড়ির আঁচলটুকু নেই। আমার আঁচলটা রোদ্দুর ভাইয়ের হাতে। রোদ্দুর ভাইয়া আমার দিকে আমার আঁচলটা ফিকে দিয়ে বলল, এখন নিজ ইচ্ছায় গিয়ে মিনিট 5 এর মধ্যেই শাড়িটা পাল্টে আসবি। এর চেয়ে বেশি দেরি হলে আমি এসে নিজে হাতে, বাকিটা তুই বুঝেছিস ঠিকই। রোদ্দুর ভাইয়া চলে গেল। আমি বসে বসে ভাবছি, এটা কি করলো রোদ্দুর ভাইয়া? আমি তো তাকে এই অধিকার দেইনি। তাহলে আপনি আপনার অধিকার অনেক আগেই হারিয়েছেন রোদ্দুর ভাইয়া। আজ ভালো করে নাই, মোটেও না। এর উপযুক্ত শাস্তি আমি আপনাকে দিবই। হঠাৎ রোদ্দুর ভাইয়ের আওয়াজ শুনে হকচকে উঠলাম। কি রে, তুই কি চাস আমি এসে তোকে গাউন পরিয়ে দিই? তাছাড়া সারা জীবন পড়ে আছে আমাকে নিয়ে গবেষণা করার জন্য। তাড়াতাড়ি করে শাড়িটা পাল্টে গাউন পরে নিলাম। রোদ্দুর ভাইয়াকে ভরসা দিই, সে যা বলে তাই করে। আজ তো সাইকো একটা। দরজা খুলে বাইরে বের হতেই রোদ্দুর ভাইয়ের সামনে এসে পড়লাম। রোদ্দুর ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আমার রাগ উঠে তার এই আবাল মার্কা চোখে তাকিয়ে থাকা দেখে ধ্যাত, চুপচাপ তার সামনে থেকে চলে এলাম। অন্যদিকে রোদ্দুরের মাথায় আবার চিন্তার ভাঁজ দেখা গেল। একটা অজ্ঞাত ব্যক্তিকে হুরের ছবি পাঠালো। তারপর ফোন দিয়ে বলল, আমি কি করব? ও এত সুন্দর কেন? শাড়িতে ওকে সত্যি হুড়পড়ির মতো লাগছিল। আমি তো বহুত কষ্টে কন্ট্রোল করেছি নিজেকে। ওর সেই কমর। অপর পাশে কিছু বলল। সাথে সাথে রোদ্দুরের মুখে লাল আভা ফুটে উঠল। বলল, আমি কি করব? আমি যদি এতটা কন্ট্রোললেস হয়ে যাই তাহলে অন্যরা দেখলে কি হবে? তাই আমি শাড়ি পাল্টিয়ে গাউন পরতে বলেছি। কিন্তু তাও ওর সৌন্দর্যে একটুও প্রভাব ফেলেনি। আরো সুন্দরী লাগছে, লোভনীয়। অপর পাশে আবারও কিছু বলল। সাথে সাথে রোদ্দুরের মুখ শক্ত হয়ে গেল। গভীর আর ভয়ঙ্কর হাসি মুখে ফুটে উঠল। বলল, সকালে ওকে দেখে কমেন্ট করার ছেলেটির রক্ত দিয়ে আমি হোলি খেলেছি, রক্তের হোলি। ওর চোখ উঠিয়ে নিয়েছি, জিহ্বা কেটে দিয়েছি, তবে ক্ষমা চেয়েছে বলে জীবিত ছেড়ে দিয়েছি। আজ বড় কথা বলবো, রোদ্দুরের চোরাবালি অপেক্ষা করছে। কলটা কেটে দিয়ে হুড়পড়ি বলে তাড়াতাড়ি নিচে নেমে গেল। অন্যদিকে হুর নিচে নামতেই মায়েরার সাথে দেখা হলো। মায়েরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মায়েরা মুচকি হেসে বলল, শাড়ি পাল্টিয়ে ফেলছো? অবশ্য তোমাকে শাড়িতে তেমন মানায় নাই, এই গাউনেও না। আসলে তোমার মতো গ্রামের মেয়েদের এসব কাপড়ে মানায় না। আমি মায়েরা আপুর দিকে তাকালাম। সত্যি কি আমাকে খারাপ লাগছে? কিন্তু আমি তো, তাছাড়া সবাই বলল আমাকে নাকি সুন্দর লাগছে। ও, এতক্ষণে বুঝতে পারছি উনি আমাকে অপদস্থ করার জন্য এগুলো বলছে। মনে মনে বললাম, দাঁড়াও মায়েরা বেবি,
হুরের সাথে পাঙ্গা তোমাকে দেখাচ্ছি। আমি সৌজন্য হাসি দিয়ে মায়ের আপুকে তার জবাব না দিয়ে তাকে সাইড কেটে গাড়ির ফ্রন্ট সিটে বসলাম। মায়ের আপু দ্রুত আমার দিকে এসে ফুঁসে উঠল, বলল, নাম ফ্রন্ট সিট থেকে, এটাই আমি বসি। আমি কিছু বলবো তার আগেই পেছন থেকে, মায়েরা তুই এখনো এখানে কি করছিস? তোর তো এখন ওই বাড়িতে থাকার কথা ছিল। তাহলে মায়ের আপুকে কথা না বলতে দিয়ে বড় চাচি বলল, রোদ্দুর, ওই গাড়িতে সিট ছিল না, তাই আমি মায়েরাকে তোদের সাথে যেতে বলছি। রোদ্দুর ভাইয়া চোখ মুখ কুচকে বলল। মায়েরা চুপচাপ গাড়ির পিছনে বস। মায়েরা আপুকে দেখে আমি 32 পাটি দাঁত বের করে হেসে দিলাম। মায়েরা আপু রেগে পেছনে ছিটে বসলো। রোদ্দুর ভাইয়া গাড়িতে উঠে বসলো। হঠাৎ করেই আমার দিকে ঝুঁকে পড়লো। আমি ভয়ে চোখ মুখ কুচকে ফেললাম। মিনিট দুয়েক পর চোখ খুলে তাকালাম। রোদ্দুর ভাইয়া আমার দিকে নিভু নিভু চোখে তাকিয়ে বলল, আজব মেয়ে মানুষ, নিজেদের কি যে ভাবে যেন আমি বাঘ, তাকে গিলে খেয়ে ফেলবো। রোদ্দুর ভাইয়ের কথায় মায়েরা আপু হেসে উঠল, বলল, ওয়াও, কামান রোদ্দুর, এসব সো কল্ড মেয়েদের পালায় কেন নিজেকে জড়াচ্ছ? বাদ দাও তো, গাড়িতে উঠে বসলেই হয় না, বেল্ট ইউজ করতে হয়। গেও মেয়ে কোথাকার এটাও জানে না। আমি রোদ্দুর ভাইয়ের দিকে তাকালাম। কেন তাকালাম জানি না, কিন্তু আমি আশা করেছিলাম রোদ্দুর ভাইয়া আমার পক্ষ হয়ে কিছু বলবে। কিন্তু বরাবরই আমি আবারও নিরাশ হলাম। রোদ্দুর ভাইয়া কখনো আমার কথা ভাবেন, কখনো না। তবে আমি যখন তাকে চেয়েছিলাম সে তখন আমাকে চায়নি। তবে হঠাৎ হঠাৎ আজ কেনই বা অধিকার দেখায় কেন? এগুলো ভাবতে ভাবতেই আমরা ছেলে বাড়িতে চলে এলাম। মায়েরা আপু আগে আগে গাড়ি থেকে নেমে চলে গেল। আমি নামবো তখনই রোদ্দুর ভাইয়া বলল, কখনো অন্যের উপর নির্ভর করবি না। তোর এই অভ্যাসটা ত্যাগ কর। এটা আমার বরাবরই অপছন্দের। নিজের জন্য নিজে লড়াই করতে শিখ। এই বলে সেও গাড়ি থেকে নেমে গেল। আমি মনে মনে ভাবলাম, হয়তো রোদ্দুর ভাইয়া ঠিকই বলছে, আমাকে আরো পরিবর্তন হতে হবে। গাড়ি থেকে নিচে নামতেই আমি একটু ঘাবড়ে গেলাম। এই মহলটা বরাবরই আমার অপছন্দের। কোলাহল আমি মোটেও পছন্দ করি না। আশেপাশে তাকিয়ে দেখলাম রোদ্দুর ভাইয়া আছে কিনা। না, কেউ এখানে নেই। এত তাড়াতাড়ি গেল কোথায়? আশেপাশে বাকিদের খুঁজছি আর হাঁটছি। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। খুব শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়েছি। ধাক্কা খেয়ে ব্যক্তির হাতের ফুলের পাপড়িগুলো আমার উপরে পড়ে গেল। হঠাৎ করেই কেউ বলল, ফুলকন্যা, মাশাআল্লাহ। কথাটা শুনে চমকে ব্যক্তির দিকে তাকালাম। ওমা, সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে। হলুদ পাঞ্জাবিতে দেখতে সেই লাগছে। এক দেখায় যে কেউ বলবে হিমু। হঠাৎ ছেলেটি আমার দিকে হাত বাড়িয়ে দিল। চোখের ইশারায় হাত ধরে উঠতে বলল। দূর থেকে এসব রোদ্দুর দেখছিল। হাত মুখ খিচে দ্রুত এগিয়ে এলো। হুর হাত বাড়িয়ে দিতেই রোদ্দুর হাত ধরে টান দিয়ে নিজের বাহুতে জড়িয়ে নিল। আচমকা রোদ্দুর ভাইয়ের আগমন। আমি থমকে দাঁড়ালাম। রোদ্দুর ভাইয়ের বাহু থেকে একটু দূরে সরে দাঁড়ালাম। ছেলেটি আমার দিকে একবার, তো রোদ্দুর ভাইয়ের দিকে একবার তাকাচ্ছে। অতঃপর রোদ্দুর ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দিল। মুচকি হেসে বলল, হেই, আমি মেঘালয় শেখ। রোদ্দুর ভাইয়াও সৌজন্য হাসি দিয়ে হ্যান্ডশেক করলো, বলল, আমি দিগন্ত রোদ্দুর চৌধুরী। তোমার পরিচয়টা কি জানতে পারি ফুলকন্যা? ও ফুলকন্যা নয়, ওর নাম ফারিহা অনান হুর। রোদ্দুর ভাইয়া আমাকে কোনো কথা বলতে না দিয়ে নিজেই বলল। ছেলেটিকে হঠাৎ একটা পিচ্ছি এসে বলল, তোমাকে বাবাই ডাকছে, চলো চাচু। ছেলেটি আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিল, বলল, আবার দেখা হবে। এই বলে চলে গেল। রোদ্দুর ভাইয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না সে এভাবে কেন তাকিয়ে আছে। ধ্যাৎ, তোর কি চোখ নেই? তুই কি কানা? যেখানে সেখানে পড়ে যাস, ইডিয়েট। চল আমার সাথে, এর শাস্তি তোকে পরে দিব। আমার কি দোষ? আপনিই তো আমাকে রেখে উধাও হয়ে গেছিলেন। এখন আবার সাথে চুপচাপ চল, না হয় শাস্তি কিন্তু এখনই এখানেই দিব। বাধ্য হয়ে চুপচাপ রোদ্দুর ভাইয়ার পিছু পিছু চললাম। হলুদের অনুষ্ঠান আজ শেষ। রোদ্দুর ভাইয়া আমাকে সেই যে দাদি আর বয়স্কদের মাঝে বসিয়ে রেখে গেছে সেখানেই ছিলাম। আসলে ছিলাম না, বাধ্য হয়ে আছি। যাওয়ার আগে আমাকে থ্রেট দিয়ে গেছে, এখান থেকে উঠলেই আমার খবর আছে। এমনিতেই আমার এরকম কোলাহল পছন্দ না। আমার বিয়েতে কখনো আমি অনুষ্ঠান করব না। নির্জনে কয়েকজনকে সাক্ষী রেখে ধুম করে বিয়ে করে ফেলবো। এগুলো ভাবতে ভাবতে কখন যে চেয়ারে বসে টেবিলের উপর ঘুমিয়ে গেছি খেয়াল নেই।
অন্যদিকে রোদ্দুর তার পরীর কার্যকলাপে অবাক হয়ে গেল। সেই কৈশোরের হুরের মতো সত্যিই তার হুরপরি তার কথার খেলাপ করে নাই। রোদ্দুর হুরের দিকে এগিয়ে এলো। দাদি মুচকি মুচকি হাসছে। দাদির দিকে ঝুঁকে বলল, বড় বউ ঠিক মতো বাসায় চলে যেও, আমি আবার ছোট বউকে নিয়ে এক জায়গায় যাব। আমার সতীনের খেয়াল রাখিস। যা, ওরে নিয়ে যা। ও আবার এরকম পরিবেশ পছন্দ করে না। আর শোন, আমার নাতনিটা অনেক পরিবর্তন হয়ে গেছে রে। আমি আছি কি করতে, ওকে রোদ্দুরে চোরাবালি হতেই হবে। রোদ্দুর ঘুমন্ত হুরকে সবার সামনে পাজা কোলে করে তুলে নিল। সবাই এদিকে তাকিয়ে আছে। রোদ্দুর বিজয়ের হাসি দিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। কেউ একজন দূর থেকে আর চোখে এগুলো দেখছে। ভ্রুকুচকে মনে মনে বলল, না, এটা হতে পারে না। রোদ্দুর ঘুমন্ত হুরকে গাড়ির ফ্রন্ট সিটে খুব যত্নে রাখলো, যেন একটু 19-20 হলেই অনেক বড় ক্ষতি হয়ে যাবে, খুব মূল্যবান জিনিস হারিয়ে যাবে। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ? রোদ্দুর। রোদ্দুর পেছনে ফিরে আর তাকালো না। কণ্ঠ শুনে বুঝতে পারলো এটা মায়েরা। গাড়ির ড্রাইভ সিটে বসতে বসতে বলল, গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে ঠিকঠাক মতো বাসায় নিয়ে যাস। এই বলেই গাড়িটা চলে গেল। মায়েরা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। হঠাৎ মায়েরার ঘাড়ে কারো হাতের স্পর্শে চমকে উঠল। পাশে ফিরে তাকাতেই মায়েরার মুখে রাজ্যের উপচে পড়া খুশি ফুটে উঠল। মায়েরা ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ল। অনেকক্ষণ মনে হয় ঘুমিয়েছি, আর মোড়ে জেগে উঠলাম। ঘুমের রেশ এখনো কাটে নাই। চোখ বুঝে দুই হাত দুদিকে প্রসারিত করতেই হঠাৎ ঝাঁকি খেয়ে ভয় পেয়ে গেলাম। চোখ মেলে তাকাতেই নিজেকে গাড়িতে আবিষ্কার করলাম। মনে হয় আমি কিডন্যাপ হয়ে গেছি। আমি আর আশেপাশে তাকাই নাই। হাত দিয়ে দু চোখ বন্ধ করে দিলাম। জোরে একটা চিৎকার, বাঁচাও বাঁচাও, আমি কিডন্যাপ হয়ে গেছি। কে কোথায় আছো? আছো 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 কেউ, বাঁচাও বাঁচাও। হঠাৎ মাথায় একটা টোকা খেয়ে আমার চিৎকার বন্ধ হয়ে গেল। পাশ থেকে বলল, কথাটা তো রোদ্দুর ভাইয়ের। কথাটা শুনেই চমকে পাশে তাকালাম। বাপ রে, ওনার হাত কত শক্ত! মাথায় টোকাটা দিছে, এখনো ঝিমঝিম করছে। রোদ্দুর ভাইয়াকে দেখে বললাম, আপনি এখানে কি করে এলাম? আমরা তো বিয়ের মহলে ছিলাম, তাই না? রোদ্দুর ভাইয়া 32 পার্টি দাঁত বের করে হেসে বলল, এমা, তুই বুঝি ভুলে গেলি? তুই আর আমি হেঁটে হেঁটে তো এখানে এলাম, তুই কবে থেকে ভুলাক্কার হলি? এই বলেই গাড়ি থেকে বের হয়ে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, আমি কখন রোদ্দুর ভাইয়ের সাথে হেঁটে এখানে আসলাম? হঠাৎ মনে পড়লো আমি তো ঘুমিয়েছিলাম। উনি আমার ঘুমের সুযোগ নিয়েছে। খুব রাগ উঠলো। দ্রুত আমি ও গাড়ি থেকে নামলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম নির্জন একটা এলাকা, জ্যোৎস্না স্নাত রাত। হঠাৎ পানির কলকল শব্দ শুনলাম। শব্দটা অনুসরণ করে তাকাতেই দেখি রোদ্দুর ভাইয়া তীর বরাবর বালু চড়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। আমার কাছে দৃশ্যটা খুব সুন্দর লাগছে। মনে রোদ্দুর ভাইয়ের থাকা রাগগুলো যেন এই নদীর কলকল মুখরিত পানিতে ধুয়ে গেল। মনটা খুব শান্ত লাগছে। কোলাহল ছেড়ে এখানে নিজেকে পরিপূর্ণ লাগছে। চুপচাপ রোদ্দুর ভাইয়ের দিকে হেঁটে গেলাম। আমিও জুতো খুলে নদীর তীরে বালুচরের পানিতে পা ভিজিয়ে দাঁড়ালাম। বললাম, তোমাকে অনেক ধন্যবাদ রোদ্দুর ভাইয়া। আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে একটা ছন্দ বললাম, আমি তোমাকে হারাতে চাই না শত লোকের মাঝখানে। চলো দুজন মিলে মিশে যাই রৌদ্র মেঘের আধারে। মায়াবতী আমি তোমার অপেক্ষাতে। গধূলি বেলায় তোমার হাতে হাত রেখে হাঁটবো একসাথে। নদীতে উঠেছে ঢেউ শনশন বাতাসে। বৃষ্টি বিলাসের সময় এসছে রিমঝিম ধারাতে। লক্ষ্য কি করেছো জমিনের বুকের গঙ্গ খেলায় ব্যস্ত সবাই। চলো দুজন মিলে নতুন ধারায় প্রাণের সৃষ্টি ছড়াই। রোদ্দুর ভাইয়া মুচকি হেসে আমার দিকে তাকালো, তারপর নদীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা হুর, তোর কি দাদুর বলা রোদ্দুরে চোরাবালির কথা মনে আছে? নিমিষেই মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ অশ্রু চোখে এসে হানা দিল। ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই রোদ্দুর ভাইয়া আমার হাত ধরে ফেললো। বলল,
প্রশ্ন এড়িয়ে যাওয়া আমার পছন্দ নয়। তোর আমার সম্পর্কে এসব আগে থেকেই জানার কথা। চোখের পানি মুছে বললাম, আপনি আপনার অনেক স্বভাব পরিবর্তন করেন নাই, ভালো লাগলো। জানো লদ্দুর ভাইয়া, আমি না দাদুর বলা সেই লদ্দুলে চোরাবালির কাহিনীতে চোরাবালি হতে চাইতাম, যেন আমি লদ্দুরকে চোরাবালিতে আটকে রাখতে পারি। কিন্তু জানো তো, আমি বরাবরই ভুল ছিলাম। লদ্দুল দিনের শুরুতে ফিরে আসে সন্ধ্যায়, আধার হলেই হারিয়ে যায়। কত বোকা আমি! রদ্দুর ভাইয়ের হাতটা আলগা হতেই আমি দ্রুত স্থান ত্যাগ করে গাড়িতে বসলাম। মিনিট 5 পর রদ্দুর ভাইয়া এলো। গাড়ি ইউ টার্ন করে চালাতে শুরু করলো। ভ্রমণ পথে দুজনের একজনের মধ্যে আর কোনো কথা হলো না। বাড়ির সামনে আসতেই গাড়ি থেকে নামার উদ্দেশ্যে পা বাড়াতেই রদ্দুর ভাইয়া বলল, হুর অনান অর্থ জানিস? গাড়ি থেকে না নেমে রদ্দুর ভাইয়ের দিকে তাকালাম। আজ রদ্দুর ভাইয়ের মুখটা খুব মলিন। বুকটা ধক করে উঠল। অজানা কষ্ট হচ্ছে, কিন্তু কেন? আমি তো সে রাস্তা কবেই ছেড়ে চলে এসেছি, তবে আজ আবারও কেন একই অনুভূতি? অনান অর্থ একটি রৌদ্র উজ্জ্বল দিনে মেঘের ছায়া। রৌদ্রের চোরাবালি গল্পে তুই চোরাবালি হতে চাইতি, কিন্তু বাস্তবিক অর্থে তুই সেই মেঘের ছায়া যে চোরাবালি হতে চাইতো না, বরং তুই চোরাবালি। এত সোজা প্রশ্নটা তুই বুঝতে পারলি না। রৌদ্র কিন্তু গভীর লম্বা রাত শেষে ঠিকই তার চোরাবালির কাছেই ফিরে আসে। মলিন চেহারাটা আর নেই রদ্দুর ভাইয়ের মুখে। বাঁকা হাসি ফুটে উঠল, মানে আমি আমার কথায় ফেসে গেছি। দ্রুত গাড়ি থেকে নেমে বাড়ির দিকে ছুটে যাচ্ছে। রদ্দুরের মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, আমার চোরাবালি, আমি রদ্দুরের কাছেই তোকে অন্ত হতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। হবে না কেন? কাল অনেক দেরিতে ঘুমিয়েছি। কিছুতেই রদ্দুর ভাইয়ের বলা কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি নাই। সত্যিই তো, রদ্দুর চোরাবালিতেই অন্ত হয়। এগুলো ভাবতে ভাবতেই উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করার উদ্দেশ্যে হাঁটা দিলাম। তিরিং বিরিং করে লাফাতে লাফাতে যাচ্ছি। জানি না আজ মনে কেন খুশি খুশি লাগছে, কিন্তু কাউকে দেখতে পারছি না। মায়ের আপু খাচ্ছে, তার পাশে তার মা বসে আছে। ড্রয়িং রুমে হাজির হতেই মায়েরা আপুর মা বলল, এই মেয়ে, কাল তুমি রোদ্দুরের সাথে কোথায় ছিলে আর কতক্ষণ ছিলে? আমি একটু অবাক হলাম বটে। আমাকে যে রদ্দুর ভাইয়া নিয়ে গেছিল তা এই মহিলা জানলো কি করে? থাকে, জানলে জানতেই পারে। হয়তো রদ্দুর ভাইয়া কেউকে বলে গিয়েছিল, অথবা তাকে বড় মানুষের কথার জবাব দিতে হয়। তবে স্থানটা কোথায় ছিল তা তো জানি না। কি বলবো মুখ ফসকে বলেই ফেললাম। রদ্দুর ভাইয়ের গুরুত্বপূর্ণ কাজ ছিল, তার সাথে করেই নিয়ে গেছিল। মায়েরা আপু ভ্রু কুচকে তাকালো, বলল, তোমার মতো কেউ ভূত মেয়েকে কেন রোদ্দুরের সাথে করে নিয়ে যাবে? তাছাড়া তুমিই কেন, অন্য কেউ নয় কেন? এই মেয়ে, তুমি রোদ্দুরের উপর কি জাদু করেছো? মা যেমন মেয়ে তেমন। মা নটি, মেয়েও হয়েছে তেমন। এই মেয়ে, রোদ্দুর থেকে দূরে থাকতে পারো না? রূপ দেখিয়ে ছেলেদের পাগল করে। তোমাকে তো আমি... এর আগেই চাচি এসে গেল। চাচি আসতেই মা ও মেয়ে চুপ হয়ে গেল। এই, তোদের মাঝে কি নিয়ে চিল্লাচিল্লি হচ্ছিল? আর ওর মামনি, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখনো তো মনে হয় খাবার খাওনি। আচ্ছা, বিয়ে বাড়ি আমি কয়দিক সামলাবো বলবে? মায়েরা আপুর আম্মু আমার মাকে নিয়ে কথা বলছে, আমার মাকে বাজে বলছে, বকা দিয়েছে। সে কিভাবে পারলো? চোখের পানি মুছে ওপরের দিকে দৌড়ে রুমে চলে গেলাম। চাচি ভ্রু কুচকে তাকালো, বলল, তোমরা কি কিছু হুরকে বলেছো? এমন সময় রুদ্দুরের খালাতো ভাই রাজু বলল, মামি আর মায়েরা ওরে বকেছে। এ তোমরা কি করেছো? রোদ্দুর জানতে পারলে এখন কেলেঙ্কারি হয়ে যাবে। আর যাই হোক, রোদ্দুর হুরের কান্না সহ্য করতে পারে না। হঠাৎ রোদ্দুর বলে উঠল, কি হয়েছে হুরের? রোদ্দুরের মা ইশারায় রাজুকে বলতে মানা করছে, কিন্তু রাজু সব বলে দিল। রোদ্দুর মায়েরা আর তার মামির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আজ যা করেছেন তো করেছেন, সামনে আর নয়। আমি আর যদি কখনো শুনতে পাই আপনাদের, আমি ছেড়ে দেব না। মা, হুরে রুমে খাবার পাঠাও, আমি দেখছি। মায়েরার হাতে থাকা কাচের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে ফেললো। কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে চলে গেল।
বোন, তোমার মেয়েকে সামলাও। আমি বুঝতে পারছি ও কেন এমন করলো। রোদ্দুরকেও ভালোবাসে। আমিও চাইতাম একসময় আমার ভাইয়ের মেয়েকে রোদ্দুরের জন্য আনবো, কিন্তু আমি ভুল। রোদ্দুর কারোর কথা মানে না, ও হুরের জন্য পাগল। এখনো জল বেশি গড়ায়নি, মেয়েকে সামলাও। রোদ্দুরের মা চলে গেল। আজ কাজটা ভালো করেন নাই। পুরের ভাই জানতে পারলে কারো কথা মানবে না, রোদ্দুর কেউ না। আপনাদের দুভাগ করতে 2 মিনিটও ভাববে না। মায়েরা আম্মু ভ্রু কুঁচকে রাজুর যাওয়ার পানে তাকালো। চোখটা বুঝে কিছু ভাবলো, বিড়বিড় করে বলল। রোদ্দুর হুরের কথায় বাঁকা হাসি দিয়ে ভেঙচি কেটে বলল, আমি যা কষ্ট পেয়েছি আমার মেয়েকে কষ্ট পেতে দেব না। দরকার হলে ওই মেয়েকেই মেরে ফেলবো। রুমে এসে কান্না করছি। আমি কি এমন বলেছি? তাছাড়া উনি আমার মায়ের সম্পর্কে কি বা জানে? আমার মাকে বাজে মন্তব্য করবে কেন? থাকবো না আর এখানে, থাকবো না। চোখের পানি মুছে কাবারের দিকে এগিয়ে যেতেই পেছন থেকে রোদ্দুর ভাইয়া বলল, এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা মাথায় আনলে তোর মাথা আমি 2 ভাগ করে ফেলবো, পা কেটে হাতে ধরিয়ে দেব। এটা তো তুই জানিসই, আমি কিন্তু মোটেও সুবিধার লোক নই। রোদ্দুর ভাইয়ের কথা শুনে ওখানেই দাঁড়িয়ে গেলাম। পেছন দিকে ফিরতেই নাক রোদ্দুর ভাইয়ের বুক বরাবর লাগলো। মাথা উঁচু করে নাক টলতে টলতে বললাম, আপনি এত লম্বা কেন? আপনি এত লম্বা কেন? আরে হতচ্ছাড়ি, তুই তো মাথা মোটা রে। আমি এত লম্বা না, আমি ঠিকই আছি, তুই বাটুল। আমি ভ্রু কুচকে তাকালাম। কিছু বলতে যাব তার আগেই চাচি খাবার নিয়ে এলো। খাবার দেখতে আমার নিচে হয়ে যাওয়া ঘটনা মনে পড়লো। আবারও কান্না পেয়ে গেল। চাচি দেখে আমাকে টেনে নিজের সাথে জড়িয়ে নিল, বলল, বোকা মেয়ে আমার। আমার হুরমামনি এত বোকা কি করে হলো? লোকে কত কিছুই বলে, তাই বলে লোকের সামনে কাঁদতে নেই। লোকে তোমাকে হার্ট করবে তোমাকে কাঁদার জন্য। তুমি কাঁদলে তারা শান্তি পায়। তুমি কি তাদের উদ্দেশ্য সফল হতে দেবে? আমি দাদিকে মাথা নাড়িয়ে না বললাম। উনি বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল। পাগলি আমার। আর কোনোদিন শুনলে মায়ের দিব কিন্তু। এখন থেকে আমার একটা কথা মনে রাখবি, যেই হোক ভুল কিছু বললে আর করলে প্রতিবাদ করবি না? চাচির কথা শুনে মায়ের মমতা খুঁজে পেলাম। জড়িয়ে ধরে বললাম, অবশ্যই করব। চাচি কাজের তাড়া দিয়ে চলে গেল। আমাকে খেতে বলল। বসে আছি। রোদ্দুর ভাইয়া হাত ধুয়ে আমার খাবার হাতে নিল। খাবারটা মুখ বরাবর ধরতেই আমি ভ্রু কুচকে তাকালাম। রোদ্দুর ভাইয়া ইশারায় বলল খেতে। মাথায় একটা বুদ্ধি চেপে গেল, তার জন্যই এমনটা হইছে। আমি কেঁদেছি, তাই খাবার মুখে নেয়ার সময় দিলাম। রোদ্দুর ভাইয়ার হাতে কামড়। মাথায় ঝনঝন করে উঠলো। কামড় ছেড়ে দিলাম। কাঁদো কাঁদো ফেসে রোদ্দুর ভাইয়ের দিকে তাকালাম। রোদ্দুর ভাইয়া হাতটা ঝাড়া মেরে বলল, আমি কেন যে তোকে মিস আন্ডারস্টিমেট করতে গেলাম, আমি জানতাম তুই এমনটাই করবি। প্রায়ই তুই এমন করতে আগে। ঝটপট হাত ধুয়ে দাঁড়িয়ে গেল, বলল, তোর মতো রাগ করিয়ে হতচ্ছাড়িকে আমি খাওয়াবো না। আমি মিটি মিটি করে মাথা উঁচু করে তাকালাম। এবার তাকিয়ে কি দেখছিস? খাওয়াবো না মানে খাওয়াবো না, কোনো মুহূর্তেই খাওয়াবো না। তুই রাক্ষসী, একটু হলেই তুই আমার হাতটা খেয়ে ফেলতি। তোর বাচ্চাগুলো রাক্ষসী হবে। আল্লাহ, আমার যে কি হবে এখন, নিজের হাতে খা। বলেই গট গট পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। রোদ্দুর ভাইয়া বের হতেই খুশিতে বাকুম বাকুম করছি। করবো না কেন? ভালো করেছি, অনেক বছরের বদলাও নিচ্ছি, শান্তি লাগছে। সন্ধ্যায় বসে আছি রোহান ভাইয়ার পাশে। আজ কোণে বাড়ি থেকে লোক আসবে হলুদ নিয়ে। সবাই হলুদ শাড়ি পরেছে, কিন্তু আমি গেও ভূত একমাত্র যে 3 পিস পরেছি। পড়তেই চাইনি, একমাত্র রোদ্দুর ভাইয়ের আদেশ। উফ, অসহ্যকর। দুনিয়ার সব ফরমাইশ ওনার আমার উপরেই খাটে। আর চোখে রোদ্দুর ভাইয়ের দিকে তাকাতেই ধরা পড়ে গেলাম। চোখাচোখি হয়ে গেল। লজ্জায় চোখ দ্রুত অন্যদিকে নিয়ে গেলাম। এই আমি গাধা মানব, উফ মানবী। এই রোদ্দুর নামক খাটাসটার কাছেই বারবার ধরা খেতে হয়। কোনে বাড়ির লোক এসে পড়েছে। আমি রোহান ভাইয়ের পাশ থেকে উঠে দাঁড়ালাম। আমাকে উঠতে দেখে রোহান ভাইয়া বলল, কিরে, উঠে যাচ্ছিস কেন? এমনিতেই, কতক্ষণ তো বসেই ছিলাম, তাই না? এখন মানুষের ভিড় জমে যাবে। এই তো দেখো চলেও এসছে। আমার আবার এত লোকজন ভালো লাগে না, তুমি তো জানোই।
অনেক পাল্টে গেছিস তুই। যা। মুচকি হেসে ওখান থেকে চলে আসলাম। এখন হলুদের কার্যক্রম শুরু হবে। এখানে না থাকাই ভালো। সাইড কেটে ছাদে যাওয়ার প্ল্যান করছি। হাঁটা দিলাম, এমন পর্যায়ে পেছনে থেকে একজন ডাক দিল, বলল, হেই তুমি, তোমাকে মনে হয় কালকে দেখেছি আমি। তুমি রোদ্দুর ভাইয়ের দিকে ইশারা দিয়ে। ওর সাথে ছিলে কালকে, তাই না? আরে তুমি তো ঘুমিয়েছিলে। বলতে বলতে আমার সামনে এসে দাঁড়ায়। তুমিও ছেলেটির কি লাগো? মেয়েটির কথায় বুঝতে পারলাম আমাকেই বলছে। আমি মুচকি হাসলাম, বললাম, আমি হুর, ফারিহা আনন্দ হুর। আর উনি রোদ্দুর ভাইয়া, আমার চাচাতো ভাই। তুমি কে? তোমাকে তো চিনলাম না। মেয়েটি খুশিতে লাফিয়ে উঠলো, বলল, অনেক বড় খুশি হলাম। আমি কনের ছোট বোন, মানে বড় শালি। আমার নাম মারিয়া খানম খনা। আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করবে না তো? মনে মনে নিরামিষ বললাম নিজেকে। মেয়েটি আমার থেকে বয়সে 2 বছরের বড় হবে না মনে হয় সমান। কত স্মার্ট মনে হয়। এই কারণেই মায়ের আপু আমাকে গেও ভূত বলে। মেয়েটি কথা কত পেছিয়ে বলে। মাথা নাড়িয়ে সায় দিলাম। ছেলেটি কত হ্যান্ডসাম। আমি প্রথম দেখাই ক্রাশ খেয়েছি। আমি তো জানতামই না যে আমার দুলা ভাইয়ের এমন একটা ছোট ভাই আছে যে কিনা এত এত সুন্দর। আরে তাছাড়া উনি তো পলিটিশিয়ান। তাছাড়া ওনাকে সবাই মাফিয়া কিং বলেই ডাকে। তবে এখনো শিওর না, কারণ উনি নিজের ব্যক্তিগত দিক আড়ালে রাখে। শত শত মেয়ের ক্রাশ। এই, ওনার কি বিয়ে হয়েছে? মেয়েটির কথায় ভ্যাবাচাকা খেয়ে গেলাম। মাথা নাড়িয়ে বলবো, না, উনি বিবাহিত নয়। এর আগেই জমের আগমন, মানে রোদ্দুর ভাইয়ার। হাই বিয়ান সাহেবা, ইটস নট ফেয়ার। আমার সম্পর্কে জানার থাকলে আমাকে এসে বলতে হবে তো। আমাকে না জানিয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করার স্বভাব আমার বড্ড অপছন্দনীয়। কণা লজ্জায় মাথা নিচু করে ফেললো, আমতা আমতা করে বলল, সরি, আসলে আমি আমি মাথায় ঘুরপাক খাচ্ছে। রোদ্দুর ভাইয়া মাফিয়া বড় পলিটিশিয়ান, কিন্তু কিভাবে? দাদি তো আমাকে কখনো বললো না। ধরছাই মেয়েটার কথা বা হাত ঢুকালাম, বললাম, রোদ্দুর ভাইয়া, ও রোদ্দুর ভাইয়া, তুমি নাকি মাফিয়ার পলিটিশিয়ানও? কিন্তু কিভাবে? আমি তো বুঝতেও পারছি না, একটু বলো না। রোদ্দুর ভাইয়া নিভু নিভু চোখে তাকিয়ে বলল, দিলি তো আমার নামটাকে 12টা বাজিয়ে। এই একটু আগেই এই মেয়েটার সামনে কি সুন্দর করে আমার নামটা উচ্চারণ করলি, আর আমার সামনে এলেই রোদ্দুর লৌদ্দুল হয়ে যায়। তোর হতচ্ছাড়ি। যেদিন আমার সামনে থেকে রোদ্দুর বলে ডাকতে পারবি তোকে সেদিন বলবো। এর মাঝেই কণা বলল, হ্যাঁ রোদ্দুর, আপনি সত্যিই অনেক সুন্দর। আমি আবার কথা পেটে লুকিয়ে রাখতে পারি না। পেটে যা মুখেও তা। আপনাকে আমার ভালো লেগেছে। আপনি কি বিবাহিত? ধুৎ, আমি যে কি প্রশ্ন করছি। বড় ভাইয়ের আগে ছোট ভাই। হ্যাঁ, আমি তো বিবাহিতই ছোটবেলা থেকেই। এক পরীর মায়ায় পড়েছিলাম। এখন পরীটা বড় হয়েছে, আমাকে সামলানোর উপযুক্ত হয়েছে। এখন আমার রোদ্দুরের চোরাবালিতে তাকে আটকাতে হবে। শীষ বাজাতে বাজাতে চলে গেল, আর আমি ভ্রু কুচকে তাকালাম। সাইকো কোথাকার, কখনো এখন তা সম্ভব নয়। ওই হুর, সে কি সত্যি বিবাহিত? মনটা ভেঙে গেছে গো। উফ। আরে না, সে বিবাহিত নয়। সাইকো একটা সাইকো, খাটাস কোথাকার, মিথ্যে কথা বলেছে। আচ্ছা, আমার এই কোলাহল ভালো লাগছে না, আমি আসছি। আমি চলে গেলাম ছাদের দিকে। কণা তাকিয়ে আছে হুরের পানে, মুখ ফসকে বলে ফেলল, মাশাল্লাহ, নিঃশর্তে আল্লাহ তাআলা খুব যত্নে বানিয়েছে। হঠাৎ ভ্রু কুঁচকে গেল, ফিসফিস করে বলল, এই রোদ্দুর আর হুরের মাঝে কিছু নেই তো? তাহলে আমার চাচাতো ভাই মেঘালয়ের কি হবে? আমার কি হবে? আমিও তো রোদ্দুরের প্রেমে পড়েছি। ছাদে বসে আছি, দোলনায় দোল খাচ্ছি। নিচের কোলাহল থেকে এই নির্জনে থাকা ভালো। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, একা একা কি করছো সুন্দরী? আসলেই সুন্দরীদের নির্জনই মানায়, খুব সুন্দরী মানায়। জ্যোৎস্না স্নাত রাতে সুন্দরী হুর পরি, উপস ফুল পরি, এটা নিঃসন্দেহে আমার দেখা নেশাময় দৃশ্য। কথাটা শুনে ভয় পেয়ে গেলাম। চমকে পেছনের দিকে তাকালাম। কিছুটা ভয়ও পাচ্ছি বটে। আমি আশা করি নাই পেছনে কালকের দেখা ছেলেটিকে আবারও দেখব। হঠাৎ মেঘালয় দাঁড়িয়ে আছে।
আমি ছাদে এসেছিলাম, একা থাকবো, কিন্তু আচ্ছা যাই হোক, সংখ্যতা গড়তে বলে ফেললাম। আপনি আপনি এখানে? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? মুচকি হাসলাম, একটু দূরত্ব হয়ে দাঁড়ালাম, মৃদু স্বরে বললাম, মোর অঙ্গনে তাহার নীর আসিবে সে গগনে, গগন জুড়ে শুধু একটু লগ্ন কারো অপেক্ষা। মেঘালয়ও মুচকি হাসলো, কিন্তু ব্যাপারটা আমার বোধগম্য হলো না। আমি ভ্রু কুচকে তাকাতেই উনি উচ্চ স্বরে হেসে উঠল, বলল, তোমার প্রতিটি হাবভাব আমাকে মুগ্ধ করে, তোমার কথাবার্তা, চাল চলনও। তার কথাটা কি আমাকে উদ্দেশ্য করে বলেছো ফুলপরি? ফুলপরি ডাকটা আমার তেমন একটা পছন্দ হলো না। মুখে গম্ভীরতা প্রকাশ করে বললাম, আমার কিন্তু একটা সুন্দর নাম রয়েছে, ফারিহা আনন্দ হুর। সো ফুলপরি ডাকটা আমার কাছে বড্ড বেমানান লাগে। প্লিজ আমাকে ওই নামে ডাকবেন না। রাগ করলে বুঝি ফুলপরি? ওই যাই হোক, তুমি রাগ করো আর নাই করো, আমি তোমাকে ফুলপরি বলে ডাকবো। সরি। আচ্ছা, তোমার মোবাইলটা একটু দেওয়া যাবে? আমি বললাম, কেন? আমার মোবাইল ফোন কেন দরকার? আর আমি কেন আপনাকে আমার মোবাইল ফোনটা দিতে যাব? তুমি যেমন আদুরে, ঠিক উল্টো দিকে বড্ড বেশি কথা বলো ফুলপরি। আচমকা হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নিল। কি হলো বুঝতে পারলাম না, তবে মোবাইল ফোন নিয়ে একটা কথা না বললেই নয়, আমি বড্ড অলস, একটু বেশি অলস। এতটাই অলস যে মোবাইল ফোনে লকও করতে আলসেমি লাগে, তাই মোবাইল ফোন লক ছাড়া। মিনিট দুয়েক পর মোবাইলটা আমার দিকে এগিয়ে দিল। আমি হাত বাড়িয়ে নিতে যাব, তার আগেই প্রশ্ন করলাম, কি করলেন? আমার ফোনটা নিয়ে মেঘালয় উত্তর দেবে আর আমি মোবাইলটা নিব, তার আগেই তার আগমন, মানে খাটাসটার আগমন। উফ, অসহ্যকর। রোদ্দুর ভাইয়া খপ করে মেঘালয়ের হাতেই আমার ফোনটা মুঠ করে ধরলো, বিরক্তসূচক শব্দ করলো মুখে, তারপর বলল, মোর গগনে আমাবস্যার গ্রহণ। প্রভু, বলো কি করে শান্ত রই? হে রোদ্দুর, তুমি এখানে? মুহূর্তেই রোদ্দুর ভাইয়ার সেই ভয়ানক রূপ ফুটে উঠল। মোবাইলটা হাত থেকে এক প্রকার জোর করে ছিনিয়ে নিয়ে আমার হাতে দিল। একটু ব্যথাও পেলাম হাতে। রোদ্দুর ভাইয়ার রাগ দেখে প্রকাশ করলাম না। আমি হয়তো জানি তিনি কেন রেগে আছেন, আবার হয়তো না। হঠাৎ করেই রোদ্দুর ভাইয়া মেঘালয়ের কলার চেপে ধরলো। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, রোদ্দুর ভাইয়া, আপনি আপনি রোদ্দুর ভাই সেই গলা ফাটান চিৎকার বলল, চুপ, তুই চুপ, এখানে কথা বলবি না। মেঘালয়ে ভয় পেয়ে গেল। অবশ্য আমি দাদির কাছ থেকে শুনেছি রোদ্দুর ভাইয়াকে অনেকেই ভয় পায়, ঠিক জম দেখার মতো। মেঘালয় মুখে জোরপূর্বক হাসি দিয়ে বলল, হে ব্রো, কলার ধরছো যে, ছাড়ো। আর কিছু বলতে না দিয়ে রোদ্দুর ভাইয়া কলারে টান দিয়ে মেঘালয়কে আরো কাছে নিয়ে এলো আর বলল, আমার বাগানে এক বিশেষ ফুল রয়েছে, তা আমি জানি। সেখানে অসংখ্য ভ্রমরা হানা দিয়েছে, দেয়, ভবিষ্যতেও দিবে, তাও আমি জানি। অতীতে যারা দিয়েছে তাদের ভয়ঙ্কর শাস্তি পেতে হয়েছে, এটাই নিয়ম। এখনো হবে আর ভবিষ্যতেও হবে। তাই তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার বাগানের দিকে নজর দেওয়া বন্ধ কর। আমার বাগানে ওই ফুলটা শুধু আমার জন্য ফুটেছে, বুঝলি? আত্মীয় বলে হয়তো এতক্ষণে রণক্ষেত্র করে তুলতাম। রোদ্দুর ভাইয়া মেঘালয়কে ছেড়ে দিয়ে ধাক্কা মেরে মেঘালয় 2 কদম পিছিয়ে গেল। আমার দিকে তাকিয়ে আমাকে কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টানতে টানতে তার সাথে নিয়ে গেল। আমি ভয়ে এতটাই জমে গেছি যে আমার কণ্ঠস্বর দিয়ে কথাও বের হচ্ছে না। আমার রুমে এসে আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো, এতটাই জোরে ধরেছে আমার 2 হাতের সিনা ব্যথা করছে। রোদ্দুর ভাইয়ের কোনো হুঁশ নেই, উনি আমাকে ঝাঁকিয়ে বলতে লাগলো, এত কেন তোরই পিছনের ছেলেরা পাগল হবে? আমি এগুলো সহ্য করতে পারি না, তুই জানিস না? বল, জানিস না? রোদ্দুর ভাইয়ের চিৎকারে ভয়ে কেঁপে উঠলাম, অশ্রু গড়িয়ে পড়লো। আমার চোখে অশ্রু দেখে রোদ্দুর ভাইয়া আমাকে ছেড়ে দিল, 2 কদম পিছিয়ে গেল, পেছন ফিরে নিজের মাথার চুলগুলো টানছে। এটা রোদ্দুর ভাইয়ের পুরনো অভ্যাস, অর্থাৎ তার রাগ অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে। এখন সে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, বিড়বিড় করে বলছে, কেন হুশ, কেন? তুই আমাকে একটু বুঝিস না? তুই ছেলেদের সাথে কেন কথা বলিস? এটা আমি মানতে পারি না, আমি পাগল হয়ে যাই, তোর জন্য সাইকো হয়ে গেছি। রোদ্দুর ভাইয়ের কথায় হঠাৎ আমি নিজেকে কন্ট্রোললেস করে ফেললাম।
রাগ বেড়ে গেল। নিজেকে শান্ত করতে না পেরে আগুনে ঘি ঢাললাম। চিৎকার করে বললাম, আমার কাছে কেন এত আশা রাখেন? আমি তো আপনাকে চাই না। যখন আপনাকে চাইছি তখন আপনি আমাকে ফেলে রেখে চলে গেছেন। আমার ভালোবাসাকে অপমান করেছেন, কৈশোরী বয়সের আবেগ বলে উড়িয়ে দিয়েছেন। এখন আপনি আমার জীবনের কেউ না, রোদ্দুর ভাইয়া, কেউ না। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বললাম, আমি আমার জীবনের অধিকার আপনাকে দেইনি। আমার যেমন খুশি, যেভাবে খুশি, যার সাথে খুশি কথা বলবো, ঘুরবো ফিরবো, চলবো। আপনি বলার কে? খুব দ্রুত এগিয়ে রোদ্দুর ভাইয়া আমার গলা চেপে ধরলো। আমি হাত পা ছুটতে লাগলাম, দম বন্ধ হয়ে যাবে হয়তো, এমন লাগছে। রোদ্দুর ভাইয়া গলা ছাড়তে আমি কাশতে কাশতে নিচে বসে পড়লাম। রোদ্দুর ভাইয়া হাঁটু গেড়ে বসলো, আমার মুখ তার হাত দিয়ে চেপে ধরে বলল, দেখলি তো, আবারও সাইকো হয়ে উঠছিলাম প্রায়। আমি কে? আমি তো সব। আচ্ছা, আমি তোর প্রশান্তি। ভুলেও মাথায় আনিস না এর সাথে ঘুরবি, ওর সাথে ঘুরবি। আর আমি রোদ্দুর, তা কখনো মেনে নেব? দরকার পড়লে তোর মুখের জবান ছিঁড়ে ফেলবো, পা কেটে ফেলবো। আমার জিনিস আমার কাছে রাখবো, আমার হৃদ মন্দিরে যত্ন করে রাখবো। আমাকে বসা অবস্থায় রেখে দরজার কাছে গেল, আমার দিকে ফিরে বলল, কিরে, কি যেন বলেছিলি অধিকার নিয়ে? হুরপরি তুই বড্ড বোকারে। আমি রোদ্দুরকে কেউ অধিকার দেয় না, বরং আমি রোদ্দুর অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পছন্দ করি। তোকে অধিকার আমায় দিতে হবে না, তুই অলরেডি আমারই। শীষ বাজাতে বাজাতে চলে গেল, কান্না পাচ্ছে। কেন উনি এমন করে? কেন? রাগে গজগজ করতে করতে হাতের পাশে থাকা ফুটবলটি ফিটকে মেরে ফেলে দিলাম। হলুদের অনুষ্ঠান সেই কখনই শেষ হয়েছে। হুরের দাদি হুরকে অনুষ্ঠানে দেখতে না পেয়ে হুরের রুমের দিকেই আসছিল। হঠাৎ শব্দে তিনি ভয় পেয়ে যান। দ্রুত হুরের রুমে প্রবেশ করলো, দেখলো হুর বিছানায় বসে কাঁদছে। দৌড়ে হুরের দিকে গেল, হুরের মাথায় আদরের পরশ বুলিয়ে দিতে লাগলো। আচমকা দাদিকে দেখে আর দাদির আদর পেয়ে আরো বেশি কান্না পেয়ে গেল। কি হয়েছে আমার হুরপরি? আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বললাম, আমি বলেছিলাম তোমায় দিদুন, আমি ওই বাসায় আসবো না। তোমার নাতি একটা সাইকো, পাগল, আস্ত একটা পাগল। এর মাথায় সবসময় আমাকে কিভাবে বন্দি রাখা যায়, আমার ফ্রিডম কেড়ে নেওয়া যায়, সেটাই চলে। মনে নেই সেই ছোট্টবেলার কথা? আমার কিন্তু মনে আছে। আমাকে আর একটু হলেই মেরে ফেলতো, হাসো আমাকে মেরেই ফেলতো। উনি দেখো দেখো আমাকে কিভাবে কষ্ট দিয়েছে। আমি তোমাকে বলে রাখলাম দিদুন, ওনাকে আমি ক্ষমা করব না, কখনো না। আমি এটা সেটা রোদ্দুর ভাইয়াকে বকছি, কান্না করছি আর আবল তাবল বক বক করতে করতে ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে গভীর ঘুমে, তবুও মনে হচ্ছে আমাকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারোর গরম উষ্ণ নিঃশ্বাস পড়ছে আমার গলার উপর। কেউ খুব যত্ন করে, কেউ খুব যত্নে আমার গলায় স্পর্শ করছে। চোখ খুলেও খুলতে পারছি না। উফ, অসহ্যকর। রোদ্দুর খুব যত্নে তার হুরের গলায় মেডিসিন দিয়ে দিল। সে অনুতপ্ত, কারণ সে ছাদের সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছে সেখানে তার হুরপরির কোনো দোষ নেই। তার নিজের উপর খুব রাগ হচ্ছিল। কেন সে না বুঝে রাগ করে তার হুরকে কষ্ট দিয়েছে? তাই তো রাগ করে যে হাতে হুরের গলা চেপে দেয়ালে ঠেসে ধরেছিল, ওই হাতকে শাস্তি দিয়েছে ক্ষতবিক্ষত করে। রোদ্দুর তার হুরপরির কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে কানের কাছে ফিসফিস করে বলল, সরি প্রিয়তমা, অনেক সরি। রোদ্দুরের মনে কিছুটা শান্তি লাগছে। রোদ্দুর চলে গেল। সকালে ঘুম থেকে উঠে অনেকটা সুস্থ বোধ করছি, গলা ব্যথাটাও নেই। উঠে আয়নার সামনে গেলাম, গলাটা কতটুকু ফুলে গেছে আয়নায় তাকাতে একটু অবাক হলাম। ফোলাটা প্রায় নেই বললেই চলে। হাত দিয়ে ধরলাম, হাত সামনে আনতেই চট করে একটা ঔষধের গন্ধ পেলাম। হঠাৎ রাতের কথা মনে পড়লো। তার মানে নিশ্চিত কেউ এসেছিল, কিন্তু কে? রোদ্দুর ভাইয়া? না, সে হবে কেন? দাদি হয়তো আমি ঘুমানোর পর দিয়ে গেছিল। এটা নিয়ে আর ভাবলাম না। আজ সারাদিন রুম থেকে বের হই নাই, ঘরেই ছিলাম। হঠাৎ মোবাইলে মেসেজের শব্দ এলো। মোবাইলটা হাতে নিলাম, আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতেই ভ্রু কুচকে গেল। এখন তুমি কেমন আছো ফুলপরি? মনটা বিষিয়ে গেল। এটা মেঘালয়। আমি নিশ্চিত কাল এই ব্যাটার জন্যই যত আপদ আমার ঘাড়ে এসে পড়েছে। ফুলপরি ব্যাটা বজ্জাত কোথাকার। কতবার বললাম এই নামে না ডাকতে, অসভ্য লোক। মেসেজের রিপ্লাই দিলাম না, যা বসে আছি। মূল উদ্দেশ্য হলো আমি বিয়েতে যাব না, বাসায় থাকবো। দাদি কতবার এসে জোর করে গেল, চাচিও এসেছিল। সবাইকে
নাকচ করে দিয়েছি, অর্থাৎ আমি যাবই না। রদ্দুর ভাইয়াকে আমার বিশ্বাস নেই। আবারও কোনো কোনো ভুল। তাছাড়া ও বাড়িতে ওই বজ্জাত ছেলে মেঘালয় আছে কোনোভাবে। আবার ও না না না, আমি যাব না। বারান্দায় বসে আছি, বসে বসে দেখছি কারা কারা যাবে। আর চাচাও যাবে, ছেলের বাপ বলে কথা। সবাই বিজি। ও মা, এ কি মায়েরা আপু, কি সাজ দিচ্ছে রে মায়েরি, একদম মেকআপ সুন্দরী। অবশ্য মেকআপের প্রশংসা না করলে নয়, তাকে সুন্দর লাগছে। ফিটিং লেহেঙ্গা, কোমর বের করা, সিনেমার নায়িকাদেরও হার মানাবে। সবাইকে দেখছি, তাদের কর্মকাণ্ড দেখছি আর হাসছি। হঠাৎ করেই দরজা বন্ধ করার শব্দে চমকে উঠলাম। বারান্দা থেকে রুমে প্রবেশ করতেই 440 ভোল্টের ঝাটকা খাইলাম। রদ্দুর ভাই আবার খাটে বসে আছে। এভাবেই কালকের ঘটনায় ওনার উপরে খেপে গেলাম কিছুটা। তার উপর আজ সারা দিনও তাকে দেখি নাই, আমাকে সরিও বলে নাই। তার জন্য আমার বিয়ের আনন্দ মাটি হয়ে গেছে। মাটি খাটাস কোথাকার। এখন আবার কোন মতলবে আমার রুমে আসছে আল্লাহ জানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। আমার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? আর আমাকে বকা বাদ দে। আমি তো ভুল না হলেও কখনো তোকে সরি বলবো না, বুঝলি? মাথা মোটা পাকলি। এই রে, আমার মনের কথা কিভাবে জানলো? টেনশনে আছি। এখন থেকে মনে মনেও ফুসুর ফুসুর করা যাবে না বেটা, সুবিধা না। শুনলাম তুই নাকি বিয়েতে যাচ্ছিস না? দেখ, তোকে আল্লাদে বাকিরা মাথায় তুলতে পারে, কিন্তু আমি না। দ্রুত রেডি হ। মুখ গম্ভীর করে বললাম, আমি যাব না, আমি যাব না। রদ্দুর ভাইয়া উচ্চ স্বরে হাসতে শুরু করলো। ওনার এই হাসির মানে বিপদ। উনি অমনি যতবার হেসেছে আমি জীবনে ততবার ফেসছি। ভয় তো পাচ্ছি, তবে প্রকাশ করলাম না। রদ্দুর ভাইয়া হঠাৎ নিজের কোর্টের ভেতর থেকে গানটা বের করে। ব্যান্ডেজ হাতে গুলিগুলো সেট করছে। ব্যান্ডেজ কেন? কাল রাত পর্যন্ত তো হাত ভালোই ছিল, এক রাতে আবার কি হলো? যাই হোক, ভালো হয়েছে। এই হাতেই আমাকে গলা চেপে ধরছিল। গুলি সেট করতে করতে বলল, কেউ একজন নাকি শুনেছিল গাল আমি বড় পলিটিশিয়ান আর মাফিয়াও। মাফিয়া মানে শান্ত মাথার খুনি। তা এখন আমার কাউকে মারতে ইচ্ছে করছে। উফ, শান্তি শান্তি লাগবে আমার। গুলি দেখেই আমার ভয় করে, অনেক ভয়। দ্রুত রদ্দুর ভাইয়ের আনা গ্রাউন্ডটা নিয়ে ওয়াশরুমের দিকে দিলাম দৌড়। হুরকে ওয়াশরুমে যেতে দেখে রদ্দুর বলল, সোজা হাতে ঘি না উঠলে বোধ হয় আঙ্গুলটা এভাবেই বাঁকা করতে হয়। কিরে হুরপড়ি আমার, তোর আবার কি হলো রে? এই না বললেই যাবি না এখন তুই? বেটা খাটাস, বেল গাছের আঠা, লম্বা তাল গাছ লম্বা। মনে মনে বলছি, জোরে বলে সাহস তো নেই। যদি গুলি করে দেয়? এত তাড়াতাড়ি মরতে চাই না। ঢোক দিলাম, বললাম, তুমি যাও নিচে। রদ্দুর ভাইয়া আমি 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে আসছি। রদ্দুর মুস্কি হাসলো, বলল, আয় তাড়াতাড়ি, আমাকে যেন দুবার ভেতরে আসতে না হয়। হন হন করে চলে গেল। রদ্দুর ভাইয়া বের হতেই আমি ওয়াশরুমের দরজা খুলে উকি দিলাম, আছে কি সত্যি গেছে। এদিক সেদিক তাকালাম, না সত্যি নেই। আল্লাহ বাঁচাইছে। মিনিট 10 পর রেডি হয়ে নিচে নামতেই ড্রয়িং রুমের সবাই আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি এই রাজবাড়ির রানী। আমি কিন্তু মোটেও মায়েরা আপুর মতো সাজ দেইনি, ভারী মেকআপও করিনি। হালকা মেকআপ, চোখে কাজল আর লিপস্টিক, ব্যাস এইটুকুই। আর চুলগুলো ছেড়ে দিয়েছি। এমন ভাবে সবাই তাকিয়ে আছে, এখন মনে হচ্ছে রানী না, নিশ্চিত আমাতে কোনো গরমিল আছে। হয়তো আমাকে খারাপ দেখা যাচ্ছে। নিচে দাঁড়িয়ে আছি। দাদি এগিয়ে সে কানের নিচে চোখ থেকে কাজল নিয়ে লাগিয়ে বলল, আমার পরীর যেন কারোর নজর না লাগে। চাচি এসে আমাকে জড়িয়ে ধরলো, কপালে চুমু দিয়ে বলল, আমার বাড়ির রাজলক্ষ্মী। মা, তোমরা আমার সাথে প্রতারণা করলে। আমি কিভাবে বিয়ে করতে যাব? আমার তো এখন কান্না পাচ্ছে। আমি যাকে বিয়ে করব তার থেকেও হুর কত সুন্দর, একেবারে সাক্ষাৎ পরী। বিয়ে ক্যান্সেল, এই বিয়ে ক্যান্সেল। রোহান ভাইয়ার অভিনয়ের কথায় সবাই উচ্চ স্বরে হেসে দিল। এর মধ্যেই রদ্দুর ভাইয়া সিঁড়ি থেকে নামতে নামতে বলল, সবাই সাবধান কিন্তু, আমি আর আমার জিনিস। রোহান ভাইয়া পাগড়ি ঠিক করতে করতে বলল, ও আম্মা, আব্বা, বিয়া করতে যাই, আসো আসো গো। আবারও
হাসির রোল পড়ে যায়। সবাই খুশি দেখে আমিও খুশি হয়ে যাই। মনটা আর খারাপ নেই। রোদ্দুর ভাইয়ের দিকে তাকালাম। ওনাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। প্রত্যেক দিনই লাগে, তবে আজ একটু বেশি। তিনিও সাদা পাঞ্জাবি কোট পরেছে, তার মতো আমার গাউনও তো সাদা। মুখে মুচকি হাসি ফুটে উঠল। রোদ্দুর ভাই আমার দিকে তাকালো। চোখাচোখি হতেই আরো লজ্জা পেলাম। চুপচাপ গাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমি, রোদ্দুর ভাইয়া, মায়রা আপু, রুহান আর রাজু ভাইয়া এক গাড়িতে, বাকিরা সবাই অন্য গাড়িতে। হই হুল্লোড় মস্তি জমাতে কোণে বাড়িতে পৌঁছে গেলাম। বিয়ে বাড়িতে আমাদের ছোটদের প্লাস বরকে সবাই আটকে রেখেছে। কোণে বাড়ির ছোটরা, বড়দের কোণে বাড়ির বড়রা ভেতরে নিয়ে গেছে। ছোটরা বলতে শালা শালিরা। আমি একটু অবাক হলাম। এমনিতে লাইফের দেখা প্রথম বিয়ে। অবাক যেমন হচ্ছি, সবকিছুর অভিজ্ঞতাও নিচ্ছি। কণা মেয়েটা এগিয়ে এলো। রোদ্দুর ভাইয়া আমার পাশে এসে দাঁড়ালো। ভালো হয়েছে। এমন গ্যাঞ্জামে আমি কিছুটা ভয় পেয়ে গেছিলাম। কণা মেয়েটার দিকে তাকাতেই আমার দিকে তাকালো। আমি সৌজন্য হাসি দিলাম, কিন্তু সে আমাকে ইগনোর করে রোদ্দুর ভাইয়ের দিকে তাকালো। এমন বিহেভিয়ার করলো যেন আমাকে চেনেই না। সব মেয়েরা রোদ্দুর ভাইয়ের দিকে তাকিয়ে আছে, যেন চোখে দেখায় গিলে খাবে। অসহ্যকর। এই রোদ্দুর ভাইয়ের এত সুন্দর হতে কে বলেছিল? আমি কি জেলাস ফিল করছি? পাঠকগণ, আমি কিন্তু মোটেও জেলাস ফিল করছি না। আপনারাই বলুন, রোদ্দুরকে এত সুন্দর হতে বলেছিল কে? সামনে তাকাতেই দেখি মেঘালয়। রোদ্দুর ভাইয়া একবার মেঘালয়ের দিকে তাকালো। মেঘালয় রোদ্দুর ভাইয়াকে না দেখার ভান করে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আমার একদম এটা পছন্দ হলো না। বেটা বজ্জাত কোথাকার, দুপুরে মেসেজ পাঠিয়েছে, অসভ্য। আমিও না দেখার ভান করে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম। এর মধ্যেই মায়রা আপু চিল্লিয়ে বলল, হোয়াট দ্য হেল, এগুলো কি হচ্ছে? আটকে রাখা হয়েছে কেন? আসলেই তো, আমাদের আটকিয়ে রাখা হয়েছে কেন? বরকেও তো যেতে দেয়া হচ্ছে না। তা বিয়ে কি হতে দেবেন না শালা শালিগণরা? ও বেআইনরা, আমাদের কি যেতে দেয়া হবে না? না, বিয়ে হওয়ার দরকার নেই। তবে প্রতিটা বরের বিয়েতেই গেট আটকাই শালা শালিরা। টাকা চাই, কিন্তু আমরা টাকা চাচ্ছি না। হবুদুল্লা ভাই, আমাদের শালিদের মন খারাপ, আর তার জন্য দোষী আপনার ভাই। রোহান পড়েছে বিপাকে। নিজের বিয়েতে ভাইয়ের কারসাজি। কাঁদো কাঁদো গলায় বলল, আমি বুঝতে পারছি, আমাকে আর বোঝাতে হবে না। এই যে শালিগণেরা, আপনারা কি জানেন, আপনারাই প্রথম নয় যে আমার ভাইয়ের অ্যাকশন রিয়াকশনের উপর ফিদা হয়েছেন। এমন রহ ঘটনা আছে। তা দয়া কইরা যদি আমারে যাইতে দেন, বিয়া কইরা আমি মঙ্গল গ্রহে চলে যাব। তবুও সেটা হচ্ছে না। এই যে রোদ্দুর, আপনার কাছে আমাদের সবার প্রশ্ন, আপনার বউকে কাল আপনি বলেছেন আপনার বিয়ে ছোটবেলায় হয়ে গিয়েছে। এই কথাটায় উপস্থিত মহলে বম ফোটার মতো কাজ করলো। আমরা সবাই চোখ বড় বড় করে রোদ্দুর ভাইয়ের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করেই মনে পড়লো কালকের ঘটনাটা। আমার সিক্স সেন্স বলতেছে আমি আবারও বিপদে পড়তে চলেছি। রোদ্দুর ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তারপর উচ্চ স্বরে হাসতে হাসতে বলল, বলবো, কিন্তু একটা কন্ডিশন আছে। বলুন। তবে কিন্তু আমাদেরও একটা কন্ডিশন আছে। আপনার টাকে আমাদের দেখাতে হবে এবং আমাদের সামনে এমন কিছু করতে হবে যেন আমাদের বিলিভ হয় যে সে আপনার প্রিয়তমা। এই রোদ্দুর ভাইয়াকে সুবিধার মনে হচ্ছে না। এখান থেকে কেটে যাওয়াই ভালো। এক পা দু পা পেছনে যেতেই হঠাৎ রোদ্দুর ভাইয়া হাতটা ধরে ফেলল। রোদ্দুর ভাইয়ের দিকে তাকাতেই আমার দিকে একটা চোখ টিপ দিল। আচমকা তার দিকে টান দিতেই আমি নিজেকে সামলাতে না পেরে তার বুকের উপর পড়লাম। তিনি আমাকে জড়িয়ে ধরল। আমার অনান, আমার প্রিয়তমা। কথাটা শুনেই চমকে রোদ্দুর ভাইয়ের দিকে তাকাই। মুহূর্তেই ভ্রু কুচকে ফেলি। হঠাৎ করেই আমার ঠোঁট বরাবর উষ্ণ ছোঁয়া দিল। মিনিট না, সেকেন্ডের মধ্যেই এরকম হবে আমি বুঝে উঠতে পারছিলাম না। রোদ্দুর ভাই আমাকে ছেড়ে দিল। আমি এখনো ঘোরের মধ্যেই আছি। আসলে হলোটা কি? সবাই শোন। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তাহার চোখে দেখিয়াছিলাম আমার সর্বনাশ। আমি কবেই তাহার হয়ে গেছি। এখন কি ভেতরে যেতে পারি? গেট ছেড়ে দেয়া হলো, কিন্তু আমি এখনো ঘোরের মধ্যে আছি। বর নিয়ে বাকিরা চলে গেল। আমি কি করব বুঝে উঠতে পারছি না।
মায়েরা, আপু, কণা, মেয়েটা, মেঘালয়, সবাই সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। অস্বস্তিকর লাগছে। এর মধ্যেই কোথায় থেকে যেন দাদি এলো। এসে আমার বাহু বরাবর ধরতেই আমি ভয় পেয়ে যাই। এই সেমরি, এখানে দাঁড়ায় আসোস কেন? তোরে আমি কোনখানেও খুঁজতে পাই না, ভয় পালি কেন? কিছু হইছে? চমকে উঠলাম। দাদিকে এখন কিছু বলা যাবে না। আজ রোদ্দুর ভাইয়া বাড়াবাড়ি পর্যায়ে সবকিছু করেছেন। তার জন্যই সবাই আমাকে খারাপ ভাবছে। তিনি এমন কেন? তিনি কি বোঝেন না সব সময় নিজের মতের মতো চলে? আর না, অনেক অনেক হয়েছে। দাদির দিকে আমতা আমতা করে বললাম, না কিছু হয়নি, চলো। বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। আমি তখনকার ঘটনার পর আর রোদ্দুর ভাইয়ের সামনে দাঁড়াইনি। সারাক্ষণ দাদির গাড়িতে এসছি, রোদ্দুর ভাইয়াকে দেখি নাই। কি জানি বাপু কোথায় আছেন, মহারাজা, এগুলো ভাবতে ভাবতে চলে এসছি। আনুষ্ঠানিক পর্ব শেষ করে বউকে রোহান ভাইয়ার ঘরের দিকে যেয়ে রোদ্দুর ভাইয়াকে দেখে চমকে উঠলাম। তার মানে উনি বাসর ঘর সাজছে। আমাকে দেখে মুচকি হেসে ফ্লাইং কিস দিল সবার অগোচরে। আমার আর আগ্রহ নেই, খুব ক্লান্ত লাগতেছে। মায়েরা, আপু, রাজু ভাই, রোদ্দুর ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য রোহান ভাইয়ের থেকে টাকা চাই। যা হওয়ার হোক, আমার আপাতত নির্জনে শান্তি চাই। অনেক পুরনো হিসেব যে মেলাতে হবে। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, বারান্দায় চেয়ার পেতে বসলাম। আজকের ঘটনাটা মনে পড়তেই মুখে মুচকি হাসি ফুটে উঠল, কিন্তু আবারও মন বিষিয়ে উঠল। দু চোখে অশ্রু গড়িয়ে পড়ল। যেদিন রোদ্দুর ভাইয়া আমাকে ছেড়ে শহরে চলে এলো, তারপর 2 মাস দেখা নেই। আমার কৈশোরের প্রেম, মন, মস্তিষ্ক সব তাকে দেখার জন্য ছটফট করছে। বাধ্য হয়ে রোদ্দুর ভাইয়াকে দাদুর নাম্বারে ফোন দেই। রোদ্দুর ভাইয়া সেদিন আমাকে কি যা তা কথাই না বলল। মনে করেছিলাম রেগে গেছে, তাই হয়তো। তার 2 দিন পর আমি আর দাদি শহরে আসি। তখন রোদ্দুর ভাইয়া কলেজে। রোদ্দুর ভাইয়া আসতে আসতে বিকেল হয়ে গেল। তখন চাচি আর দাদি পাশের বাসায় গিয়েছিল কথা বলতে, আর চাচা রোহান ভাইয়াও বাসায় ছিল না। আমি সোফায় বসে টিভি দেখতেছিলাম। রোদ্দুর ভাই হন হন করে দ্রুত রুমে চলে গেল। রোদ্দুর ভাইয়া এসছে। আমি খুশিতে কি না করেছিলাম। মিনিট 5 পর আমি শরবত নিয়ে রোদ্দুর ভাইয়ের ঘরে যাই। সেই দিনটা ছিল আমার জন্য কাল। জানলে আমি কখনোই যেতাম না। বারান্দায় বসে কেঁদে উঠলাম, একটু শব্দ করেই। এই সময় হয়তো কেউ জেগে নেই, আমার কান্নার শব্দ পাওয়ার মতো কেউ নেই। আমি সারা জীবন খোলা আকাশের সামনে নির্ঝরে কেঁদেছি, বারবার মা বাবাকে স্মরণ করেছি। সেদিন রুমে ঢুকেই রোদ্দুর ভাইয়াকে খুঁজতেই তাকে আমি তার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। খুশি মনে বলে উঠলাম, রোদ্দুর ভাইয়া, ও রোদ্দুর ভাইয়া, আপনি জানতেন না আমি আজ আসবো? রোদ্দুর ভাইয়া, আমি সেদিন আপনার কথায় কষ্ট পেয়েছি অনেক। আপনার কি হয়েছে? রোদ্দুর বলতেই হঠাৎ রোদ্দুর ভাইয়া আমার গালে একটা কষে চড় দিল। হঠাৎ চড়ে আমি নিজেকে সামলাতে পারি নাই, খাটের কোনায় গিয়ে ধাক্কা খাই। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম কপালের উপর কেটে গেছে। রোদ্দুর ভাইয়া চিৎকার করে বলতে লাগলো, তুই আস্ত একটা নির্লজ্জ মেয়ে, তোর অল্প বয়সেই সবকিছু পেকে গেছে। এত যদি তোর ছেলে মানুষের দরকার হয়, খোলাখুলি দাদি মা বাবাকে জানা, তাহলেই তো হয়ে গেল। কেন আমার পিছু পড়ে আছিস? ছোট চাচু চাচি মারা গেছে বলেই আমি তোর সাথেই 2-3 মাস হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেছি। সত্যি অর্থে তোর মতো মেয়েদের আমি আমার পা পরিষ্কার করতেও রাখবো না। এই বলে রোদ্দুর ভাই বের হয়ে গেল। আমার দিকে একবারও তাকালো না। এদিকে জীবনের প্রথম এরকম একটা আঘাত খেয়ে আমি যেন নিস্তেজ হয়ে পড়েছি। তাছাড়া রক্ত পড়ছে তো পড়ছেই। হঠাৎ সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। আজও কপালের ওপর দাগটা আছে, এই দাগের সাথে মনের দাগটাও মুছবে না, কখনো না। হঠাৎ কারোর স্পর্শে হকচকিয়ে উঠলাম। পাশে তাকিয়ে দেখলাম রোদ্দুর ভাইয়া। তাড়াতাড়ি চোখ মুখ আড়াল করার চেষ্টা করলাম, কিন্তু ওই যে বলেছিলাম না, আমি সারা জীবন রোদ্দুর ভাইয়ের কাছেই কথা ও কাজ ফেসে যাই। আজও ফেসে গেছি। সেদিনের ঘটনা মনে করে কাঁদছিস তাই না রে হুরপুরি? জানিস হুরপুরি, দাদা ভাইয়ের সেই রোদ্দুরে চোরাবালির নীলতিমিদের কথা, যে কোনো জোড়া তিমি আমাদের মতো, ঠিক আমাদের মতো। এরা না একে অপরকে খুব ভালোবাসে, খুবই। জানিসই তো ওদের একটা নিয়ম আছে, ওরা একে অন্যের শূন্যতায় বেশিক্ষণ বাঁচে না। নিঃসঙ্গতা ওদের সহ্য হয় না, তাই তো সব সময় বিশাল সমুদ্রে একসাথে চলাফেরা করে।
আর যখন কেউ একজনের মৃত্যু হয়, তখন বেঁচে থাকা অন্যজন স্বেচ্ছায় মৃত্যুবরণ করে। ওরা বাঁচলে একসাথে বাঁচে, আর ফুরিয়ে গেলে কয়েক সেকেন্ডের ব্যবধানে একসাথে ফুরোয়। রোদ্দুর ভাইয়া দাদা ভাইয়ের কথাগুলো কেন বলছে? তাহলে উনি কি দাদা ভাইয়ের কথার অর্থ বুঝতে পেরেছে? তবে বুঝতে পারলে সেদিন কেন এমন করলো? কেন আজই বা আমাকে কেন বলছে? তিনি কি আমাকে... কি ভাবছিস? আমি তো ছোটবেলা থেকেই দাদা ভাইয়ের কথা বুঝতে পারি। আজ নতুন কি? তুই জন্মের পর থেকেই এই রোদ্দুরে চোরাবাড়ির কাহিনী গভীর থেকে গভীরতর বুঝতে পারি। ওই যে বলে না, কখনো শুনতে সমর গগনে আকাশ ভর্তি মেলা কথা গুচ্ছ তোমাকে শোনাবো। রোদ্দুর ভাইয়া থেমে গেল। আমাকে তার দিকে ঘুরিয়ে কপাল বরাবর উষ্ণ ছোঁয়া দিয়ে চোখের পানি মুছে বলল, পরের জন্মে, এই জন্মে, লগ্নে লগ্নে, শত শত জন্মে আমি আর তুই এই তিমি জোড়ার মতোই হব। ভীষণ ভালোবাসবো দুজন দুজনকে। এই জন্মের মতো ওই জন্মে নিঃসঙ্গতা কখনো আমাদের ছুঁতে পারবে না। কেউ একজন ফুরিয়ে গেলে অন্যজনও ফুরিয়ে যাবো স্বেচ্ছায়। নিজেকে সামলাতে পারলাম না। রোদ্দুর ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। আমার কান্না দেখে রোদ্দুর ভাইয়া আমাকে আরো জোরে জড়িয়ে ধরলো। একসময় এভাবেই রোদ্দুর ভাইয়ের বুক ঘুমিয়ে গেলাম। এভাবেই সারাদিন ক্লান্ত ছিলাম। রোদ্দুর দেখলো হুর ঘুমিয়ে গেছে। তখন হুরকে পাঁজা কোলে করে নিল, রুমের খাটে শুইয়ে দিল। ঘুমন্ত হুরের দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দিল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, সরি হুরপরি, সরি। সবসময় সবকিছু জানতে নি। তোর জীবনটা শুধুমাত্র আমার জন্য। তুই ভুল করিস আর না করিস, আমি রোদ্দুর, আমার খালো দিকটা জর্জরিত হয়ে যায়। তুই তোর পবিত্র ছোঁয়া স্পর্শে আমাকে শান্ত করিস। অনেক ভালোবাসি তোকে, অনেক। অনন্তকাল এই ভালোবাসাটা থেকেই যাবে। রোদ্দুর নিজের রুমে এসে সেই পুরনো স্মৃতিটা আবারও তাজা করে তুলল। সেই ঘটনাটা যা রোদ্দুর করতে চায়নি, তাকে বাধ্য করা হয়েছে। যেদিন রোদ্দুরকে হুর কল করে, তার আগেই রোদ্দুরের মোবাইলে অজ্ঞাত এক ফোন কল আসে। আর রোদ্দুরকে হুমকি দেয় যাতে সে হুরের সাথে খারাপ ব্যবহার করে, না হয় তার বাবাকে রাস্তায় মেরে ফেলা হবে, যেরকম তার দাদু চাচা চাচিকে করা হয়েছে। রোদ্দুর ভয়ে তাই করেছে। সেদিন কলেজ থেকে ফেরার সময় রোদ্দুরও খুশি ছিল, কিন্তু রাস্তায় একটা ছেলে রোদ্দুরকে একটা চিঠি দেয় যেখানে হুরের ডিটেলস ছিল। রোদ্দুর তখন সবে কলেজে পড়া তরুণ। হুঁশ হতাশ হারিয়ে ফেলে। তাই কথা মতোই সেদিন রোদ্দুর হুরের ওপর নিজের সমস্ত রাগ মেটায়। রোদ্দুর আজও জানে না কে সে। আজও খোঁজ নেওয়া হচ্ছে। রোদ্দুর পলিটিশিয়ান ও মাফিয়া, তাও সেই ব্যক্তি অজ্ঞাত। কাল ছাদে মেঘালয়ের হাত বাড়িয়ে দেওয়া দেখে রোদ্দুর খ্যাপে নাই। আবার একটা চিঠি এসেছে। সেখানে এবার অজ্ঞাত ব্যক্তি হুরকে তার থেকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে। সকালবেলা ফ্রেশ হয়ে নিচে নামতেই সবাইকে একসাথে দেখে খুশি লাগলো। আমার মা বাবা থাকলেও মনে হয় এরকম এখানে থাকতো। যাক, ওদিকে মন দিলাম না। নতুন ভাবি বসে আছে, নাম লিজা, খুব সুন্দর দেখতে। হঠাৎ করেই ভাবি আমার দিকে তাকালো, একটু অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমিও ভ্রু কুচকে তাকাতেই সে চোখ নামিয়ে নিল। আমি ব্যাপারটা তেমন গুরুত্বে নিলাম না। খুশি মনে নতুন ভাবির পাশে গিয়ে বসলাম। যার যার কাজে সবাই চলে গেল। আজ বৌভাত বলে কথা। ভাবি আর চোখে আমাকে একবার দেখলো, তারপর বলল, তুমি নিশ্চয়ই হুর? আমি একটু অবাক হলাম বটে। এখন পর্যন্ত আমি লিজা ভাবির সাথে পরিচয় হই নাই, তবে সে আমাকে চেনে, জানে। একটু অবাক করার কাণ্ড বটে। মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইশারা করলাম। তুমি সত্যিই অনেক সুন্দর, ওদের কথার বর্ণনার থেকেও অনেক বেশি সুন্দর। আমি জোরপূর্বক হাসি দিয়ে বললাম, ওরা বলতে? মেঘালয়, কণা আর রোহান। মেঘালয় কণা এই দুদিনে তোমার নাম জপে আমার মাথা খেয়ে ফেলেছে। তার কাল রাতে রোহানও। আচ্ছা, একটা কথা বলবে, তুমি কি সত্যিই রোদ্দুরের ছোটবেলার বিয়ে করা বউ? লিজা ভাবির কথায় অবাক হলাম। আমার বিষয়ে তার খুব কৌতূহল, খুবই। তবে রোদ্দুর ভাইয়ের বিষয়েও কম না। কিন্তু কেন কি জানি বাপু, নতুন বউ, সংসার নিয়ে আগ্রহ নেই, ননদ আর দেবর নিয়ে মাথা ব্যথা। আহ, কি জোগাইল রে! বউ হইতে দেরি নাই, ননদ আর দেবর নিয়ে বাড়াবাড়ি। লিজা হুরকে চুপ থাকতে দেখে কিছু ভাবলো। তারপর হুরকে বলল, কি ভাবছো? আমি হঠাৎ হকচকিয়ে উঠি, কিন্তু প্রকাশ করলাম না। তবে মুচকি হাসি দিয়ে বললাম, আরে রোদ্দুর ভাইয়া আর আমার মাঝেও ওরকম কিছু নেই। সে ফান করে এসব বলে। কাল ওই পরিস্থিতি থেকে বাঁচতে ওই মিথ্যে কথা বলেছে।
তবে আমাদের সম্পর্কে চোরাবালির অনেকটা ভূমিকা রয়েছে। লিজা ভাবি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুচকি হেসে উঠে গেলাম। খুব ক্ষুধা লাগছে। খাবার টেবিলে বসে বললাম, চাচি আমাকে নাস্তা দাও প্লিজ। বলার আগেই খাবার রেডি। খাচ্ছি, হঠাৎ মোবাইলে মেসেজ এলো। হকচকিয়ে উঠলাম। মোবাইল চেক করতেই 440 ভোল্ট। ঝাটকা খাইলাম। মেঘালয়ের মেসেজ। হওয়ার মধ্যেই ঠেকুর উঠে গেল। মেসেজটা, প্রথম প্রেমের বিরহ, যেন হৃদয়টা চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গেছে। তার হাসি অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, তার কান্না বৃষ্টিতে ধুয়ে দিচ্ছে, তার মুহূর্তগুলো জ্যোৎস্নায় হারিয়ে যাচ্ছে, তার বলা প্রতিটি শব্দ মিশিয়ে যাচ্ছে। তবে কি সে আমার অস্তিত্ব থেকে হারিয়ে যাচ্ছে? আর পাবো না তাকে নয়ন ভরে দেখতে, মন ভরে স্পর্শ করতে? দেখব না আমার অভিনয় হাসতে, আর আমার কান্নায় আমাকে হাসাতে? সে তো এই রঙের দুনিয়াতে অদৃশ্য, শুধু আমার রঙে অঙ্গে আমাতে বিন্যস্ত। প্রিয় ফুলপরি, কালকে রোদ্দুর আর তোমার ওই দৃশ্য, কথা, কাণ্ড, এগুলো দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। নিজেকে সামলাতে পারছি না। আমি কি সত্যি তোমায় পাবো না? আমি তোমাকে চাই, চাই মানে চাই। দরকার হলে নিষিদ্ধ সব কিছু করবো, তবুও তোমাকে আমি চাই। ওই ফুলপরি, তোমাকে দেখে তো মনে হয় না তুমি রোদ্দুরকে ভালোবাসো। বাধ্য হয়ে আছো তার কাছে, তাই না? আমি তোমাকে আমার করব, খুব শীঘ্রই। অপেক্ষা করো। ফুলপরির মেঘালয়। ঢেকুর থামছেই না। এক হাতে খাবারের অংশ হাতে উঁচু করে নিয়ে আর এক হাতে মেসেজটা দেখছি। ভাবছি ব্যাপারটা কি, কতটুকু সমস্যার। রোদ্দুর ভাইয়া জানলে কি হবে? মা গো, রোদ্দুর ভাইয়ের নাম নিতে নেই। রোদ্দুর ভাইয়া হাজির। তবে আমার সেদিক খেয়াল নেই। হঠাৎ করে রোদ্দুর ভাই আমার বাকি খাবারটা হাতের ঝুঁকে খেয়ে নিল। আর খাওয়ার স্টাইলে আমি ভয়ে লাফিয়ে উঠি। আমার এত খাবার খেয়েছে, কিন্তু কেন? ঠেকুর থেমে গেছে। কেউ এই বিষয়টা খেয়াল না করলেও একজনের এই বিষয়টা চোখ এড়ায় নাই, আর সেটা হলো লিজা। বলা বাহুল্য, লিজা হুর আর রোদ্দুরকে লক্ষ্য বা নজরে নজরে রাখছে। কিন্তু কেন? রোদ্দুর ভাইকে দেখে হাতের মোবাইলটা লুকিয়ে ফেললাম। সেদিন মেঘালয় আর রোদ্দুর ভাইয়ের আমার মোবাইল নিয়ে ঝগড়া আর আমার উপর বিপদ। ঘূর্ণিঝড় নার্গিস বয়ে যাওয়ার পর থেকে আমিও মোবাইলে লক রাখছি। এ জীবনে এমন ভুল আর কখনো করব না। পাঠকগণ, আপনারা কিন্তু অবশ্যই মোবাইলে লক রাখবেন, না হয় বিপদে পড়বেন। রোদ্দুর হুরের এ লুকানো বিষয়টা খেয়ালে রাখলো, কিন্তু কিছু বলল না। হঠাৎ ঝুঁকে হুরের কানে ফিসফিস করে বলল, প্রিয়তমা, শুভ একটা কাজে যাচ্ছি। তোমার হাতের মিষ্টি খাবারও খেলাম। এবার দোয়া কইরো যাতে সফল হয়ে ফিরতে পারি। যাই। টুপ করে কপালে একটা চুমু খেয়ে নিল, হন হন করে চলে যাচ্ছে। এই ব্যাপারটা লিজা দেখেও না দেখার ভান করলো। রোদ্দুরও লিজাকে আর চোখে 2-3 সেকেন্ড পর্যবেক্ষণ করে নিজ গন্তব্যে চলে গেল। আমি পড়েছি বিপদে, মহা বিপদে। এই খাটাস রোদ্দুর ভাইয়ের কি হলো? হঠাৎ চুমু। খুব তাড়াতাড়ি কাছে আসা ক্যারেক্টার কি লুজ হয়ে গেল নাকি? দুপুরে লিজা ভাবে বাড়ি থেকে অনেকেই আসছে। তাদের মধ্যে একজন কণা। মেঘালয়কে দেখি নাই। এর মধ্যেই রোদ্দুর ভাইয়া হন্তদন্ত করে ভেতরে প্রবেশ করলো। এদিক ওদিক তাকিয়ে আমার পাশে এসে বসলো। মায়েরা, কণা, লিজা সহ কিছু কিছু মহিলা আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোদ্দুর ভাই আমার কাঁধে মাথা রাখলো আর বলল, হুর, যা তো শরবত নিয়ে আয়, ক্লান্ত হয়ে গেছি। মহারাজা জানো, খালি আদেশ আর আদেশ। শান্তি মতো বসেছিলাম, ভালো লাগে নাই। বাধ্য হয়ে চলে গেলাম। রোদ্দুর ভাইয়াও উঠে গিয়ে বলল, হুরপুরি, শরবতটা আমার রুমে নিয়ে আয়। হন হন করে চলে গেল। বাবা কি তেজ! আশেপাশে তাকিয়ে দেখি অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। যাকে পাছে লোকে কত কিছুই কয়, তাই বলে এগুলো তো আর কানে দিতে দিই। এমন একটা ভাব নিয়ে শরবত আনার জন্য রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে চাচি দাঁড়িয়ে আছে বলতে হুকুম ফরমাইশ করছে, আর কাজের লোকেরা কাজ করছে। চাচি আমাকে দেখে চোখে ইশারা দিয়ে বলল, কি হয়েছে? আমি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি। চাচি হাতের ইশারায় কাছে ডাকলো। কাছে দাঁড়িয়ে কাদো কাদো গলায় বললাম, তোমার ছেলে এত শয়তান কেন? আজ তো বদমেজাজি, খাটাস, বেলগাছের আঠা, হম্মা তলগজ। হঠাৎ মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। ইস রে, মায়ের সামনেই ছেলেকে এগুলো বলছি। নিভু নিভু চোখে তাকালাম চাচির দিকে। আমার তাকানো দেখে চাচি উচ্চ স্বরে হেসে দিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
পাগলি মেয়ে আমার। তোমার পচা ছেলে আমাকে আবার শরবত বানাতে বলছে, তুমি বানিয়ে দাও না। কেন আন্টি, হুড়ের শরবতে কি আছে? আর রোদ্দুর হুড়েরটাই বা খাবে কেন? হঠাৎ করে কে কথাটি বললো, পেছনে ফিরে তাকাতেই দেখি কণা মেয়েটা। চাচি কিছু বলবে তারই আগে মায়েরা আপুর আগমন। মায়েরা আপু মুখ খুশকে বলল, আরে এই মেয়ের হাতে নাকি জাদু আছে। রোদ্দুরের ভাষ্য মতে এসব কেউ ভূত মেয়েদের কথা ছাড়, চলো আমার সাথে কথা আছে। ওরা চলে গেল। মুড অফ করে দিল বজ্জাত মেয়েরা। চাচি আমার মাথায় আবার হাত বোলাতে আমার রাগ কমে গেল। দ্রুত শরবত বানাতে লাগলাম। শরবত তৈরি করে রোদ্দুর ভাইয়ের রুমে নিয়ে গেলাম। একটা পুরনো অভ্যাস আছে, আমি আবার দরজায় নক করে ঢুকতে পারি না। আজও ঠিক একই কাজ, নক না করেই ঢুকে গেলাম। টেবিলে শরবত রেখে আশেপাশে তাকাতেই দেখি রোদ্দুর ভাইয়া উদম গায়ে নিচে প্যান্ট আছে, ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে পানি মুছছে। আমার চোখ যেন ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। হাঁ করে তাকিয়ে দেখছি, কি বডি রে বাইরে, মস্তিষ্ক হঠাৎ সিগন্যাল দিচ্ছে। এই হুর, একবার তাকিয়ে ভালো করে দেখতো সিক্স প্যাক আছে কি নেই। ওই মাথা মোটা, এভাবে কি দেখছিস? লজ্জা শরম নেই নাকি? তেঁতুল ভর্তা করে খেয়ে ফেলেছিস? কিভাবে তাকিয়ে আছিস কেন? কি রে? রোদ্দুর ভাইয়ের ধমকানিতে আমার হুঁশ ফেরে হকচকে উঠলাম। রোদ্দুর ভাইয়ের অদ্ভুত দৃষ্টি মেলাতেই লজ্জা পেয়ে গেল। মাথায় এদিকে ওদিকে হেলিয়ে দুলিয়ে এক পা দুপা হেঁটে দরজার সামনে গিয়ে ওভাবেই বললাম, শরবতটা ওখানেই রাখা আছে, খেয়ে নিন। দরজাটা খুলে আবারও বললাম, আপনার বডিটা সত্যিই সুন্দর। ও হ্যাঁ, ওয়েদার আছে, আমি দেখি নাই, একটু ভাব নিয়ে চলে এলাম। অন্যদিকে রোদ্দুর হুরের কার্যকলাপ দেখে হাসতে হাসতে বলল, আমার লিজা ভাবিদের বাসায় এসছি। আমি আসতে চাইনি, এক প্রকার জোর করেই এসছি। আমি না আসলে রোদ্দুর ভাইও আসতো না। শালা এক নম্বরের খাটাস, বেলগাছের আঠা, সারাক্ষণ পেছনে পড়েই থাকে। আমাদের সাথে মায়েরা আপু, তার মা রাজু ভাইয়াও ও তার মা আর কয়েকজন এসছে। দাদি চাচা চাচি আসে নাই। সন্ধ্যায় এসছি, আমাদের সবাইকে ভালোই সমাদর করা হয়েছে, কিন্তু এখন থাকা নিয়ে সমস্যা। রাত হলো তো সমস্যা আরো বাড়লো। অবশেষে রোহান আর লিজা আপুকে তাদের রুমেই দিল। নতুন বর আর কোনের কি সমস্যা হতে পারে? আমাকে দিল কণা মেয়েটার সাথে। মেয়েটা প্রথমে দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে রাজি হলো। ব্যাপারটা অদ্ভুত। রোদ্দুর আর রাজু ভাইয়া একসাথে, মায়েরা আপু ও তার মা এবং রাজু ভাইয়ার মা একসাথে এভাবে ম্যানেজ করে দিল। আমি খুবই ভয় ছিলাম মেঘালয় ছেলেটির জন্য, কিন্তু একটু অদ্ভুত বটে। আমি আসার পর থেকে দেখি নাই, তার ভয়টা এখনো শিথিল রইছে। রাত ভালোই হয়েছে, 10টার উপরে বাজে। আমি আবার কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। চিন্তায় আছি আজ ঘুমোবো কিভাবে। কণা মেয়েটা আমার সাথে বেশি কথা বলে না, তাই চুপচাপ এই রুমের বারান্দায় চলে গেলাম। মিনিট 10 পর হঠাৎ দরজা বন্ধ করার শব্দ পেলাম। বারান্দা থেকে ভেতরে আসতেই আমি ভয়ে দেয়ালে ঠেসে দাঁড়ালাম। চারিদিকের রুমে চোখ বুলিয়ে দেখছি কণা মেয়েটি আছে কিনা। না, নেই, কণা মেয়েটা নেই। আমি অস্পষ্ট স্বরে কাঁপা কাঁপা ঠোঁটে বললাম, এগোবেন না মেঘালয়, ডোন্ট বি ডিয়ার, আই ওয়ার্নিং ইউ, ডোন্ট। ফুলপরি, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? প্লিজ ভয় পেও না, আমি ভালোবাসি তোমায়। ও ফুলপরি, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না? আমি সেদিন প্রথম দেখাতেই তোমাতে মত্ত হয়ে গেছি। নিশ্চয়ই এই কারণে রোদ্দুর তোমার জন্য পাগলামি করে। আমি তো 2 দিনের মোলাকাতেই সাইকো হয়ে গেছি। ও তো আমি বুঝতে পারছি, তবে তুমি তো রোদ্দুরকে ভালোবাসো না, তাই না? আমি চিৎকার করে বললাম, চুপ, একদম চুপ।